আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আব্দুর রহমান রাকিব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি সংগ্রহ করা হয়েছে উসমান সাহেবের কাছ থেকে। ওনার বাড়ি সিলেট বিভাগে এবং উনি বর্তমানে একটি গ্যাসফিল্ড কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন। ওনার অফিসটি সিলেটের মেইন সদরেই ছিল। তো যাই হোক, প্রতিটা প্রতিষ্ঠানেরই একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে তারা বছরের শেষের দিকে অথবা বছরের প্রথম দিকে তারা কোনো না কোনো জায়গায় ঘুরতে যায় বা পিকনিকে যায়। তো সেই হিসেবে 2021 সালে তারা প্রতিবারের মতোই 2021 সালেও তারা বনভোজনে যাওয়ার প্ল্যান করে। তখন তাদের অফিস থেকে তাদের প্রথম শ্রেণীর যে কর্মকর্তারা ছিল তাদের মধ্য থেকে সর্বমোট 8 জন তারা রাজি হয় এক জায়গায় যাওয়ার জন্য। তো উসমান সাহেব যেহেতু ওই অফিসের একজন প্রধান কর্মকর্তা ছিলেন, সেহেতু ওনার কাঁধে দায়িত্ব পড়ে কোথায় তারা পিকনিক করতে যাবে সে জায়গাটা ঠিক করার জন্য। উসমান সাহেব তখন তাদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসেন এবং কয়েকটি প্রস্তাব দেওয়ার পর একটি প্রস্তাবে সবাই রাজি হয় এবং সেই প্রস্তাবটি ছিল সিলেটের একদম উত্তর প্রান্তে বেশ কয়েকটি পাহাড়ি এলাকা তারা ভ্রমণ করবে এবং সেখানে বেশ কয়েকটি পর্যটক স্পট আছে। সেখানেই তারা 2 দিন ব্যাপী বনভোজন শেষ করে তারা পুনরায় অফিসে ফিরে আসবে। দিনটি ছিল 26শে ডিসেম্বর। অফিস থেকে একটি ছোট প্রাইভেট কার না, অর্থাৎ ভ্যান টাইপের এক ধরনের গাড়ি আছে না, যে প্রায় 12-14 জনের মতো বসা যায়, ওইরকম গাড়ি তারা রিজার্ভ করে এবং সকাল 9টার দিকে তারা অফিস থেকে রওনা দেয় সেই পাহাড়ি অঞ্চলের দিকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়ি চালানোর পর তারা পৌঁছে যায় তাদের নির্দিষ্ট স্পটে। সেখান থেকে নেমে তারা দেখতে পায় যে আশেপাশে সবগুলোই প্রায় পাহাড়ি অঞ্চল এবং সেখান থেকে তাদের পরিচিত একজন ব্যক্তি ছিল। তো উসমান সাহেব সেখানে নেমেই সেই ওনার যে পরিচিত লোক ছিল ওনাকে ফোন করাতে উনি এসে তাদেরকে নিয়ে যায় সেই স্পটে। উসমান সাহেবের সাথে যে লোকটি ছিল সে প্রথমে প্রস্তাব করে যে, স্যার, আপনি যেহেতু এখানে ঘুরতে এসেছেন তাই আপাতত এখন কোথাও কোনো হোটেল আপনারা পাবেন না, তাই আপাতত আপনারা আমার বাড়িতে আসতে পারেন। সেখানে যথেষ্ট স্পেস আছে, আপনারা থাকতে পারবেন। সেখানে থেকেই না হয় আপনারা ঘুরে দেখবেন আশপাশটা। তো উসমান সাহেব ওনার সেই পরিচিত লোকের কথায় রাজি হয়ে যান এবং তিনি ওই লোকের সাথেই ওনার যে টিম মেম্বার ছিল বাকিরা তাদেরকে নিয়ে তিনি চলে যান ওই পরিচিত লোকের বাড়িতে। উসমান সাহেবের সেই পরিচিত লোকের নাম ছিল রঞ্জন দাস। এই রঞ্জন দাস কয়েক বছর আগে উসমান সাহেবের অফিসে পিয়নের চাকরি করত। কোনো একটা সমস্যার কারণে সে ওই চাকরিটা ছেড়ে দিয়ে তার বাড়িতে চলে আসে। তো সেই হিসেবেই উসমান সাহেবের সাথে রঞ্জন দাসের পরিচয়। উসমান সাহেব দেখছিলেন খুবই সুন্দর পাহাড়ি এলাকা এবং তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সে রাস্তাটা মোটামুটি ইট সোলিং করাই ছিল এবং এক পাশে ছিল বড় বড় কয়েক কিছু পাহাড়, একটু দূরে ছিল এবং রাস্তার অপর প্রান্তে ছিল ছোট পাহাড়ি নদী। তো ওই রাস্তা দিয়ে তারা যখন যাচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবং কয়েক মিনিটের মধ্যেই তারা রঞ্জন দাসের বাড়িতে পৌঁছে যায়। মেইন সড়ক থেকে নেমে কিছুটা ফাঁকা সমতল জমিন পেরিয়ে তারপর মাঝারি সাইজের কয়েকটি পাহাড়ে দেখা মিলে অনেকগুলো পাহাড়ি বাড়িঘর। সেখানে উপজাতি কয়েকটি আদিবাসী তারা এখানে বসবাস করে। তো সেখানেই ছিল রঞ্জন দাসের বাড়ি। পাহাড় বেয়ে অনেকটা উপরে উঠে উসমান সাহেব দেখতে পান খুবই সুন্দর একটি বাড়ি। আশেপাশে বেশ কিছু ফুল গাছ লাগানো এবং বাঁশের চিকন চিকন ফালি দিয়ে চারপাশটা বেড়া দেয়া। রঞ্জন দাসের ওই বাড়িতে মোট 3টি ঘর ছিল। টিনের ঘর, চালও ছিল টিনের এবং
পাশের যে বেড়া ছিল চারপাশের, সেই বেড়াগুলো টিনের ছিল এবং মোটামুটি মিডিয়াম সাইজের ঘর। তো সেই ঘরের একটি ঘরে রঞ্জন দাস, উসমান সাহেব এবং তাদের বাকি টিম মেম্বারদের নিয়ে যান। যেহেতু তখনকার সময়টা দুপুর হয়ে এসেছিল, তাই রঞ্জন দাস যতটুকু পারে তার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা ছিল ততটুকুই দিয়ে তাদের দুপুরের খাবারটা শেষ করে। দুপুরের খাবার শেষ হওয়ার পর উসমান সাহেব রঞ্জন দাসকে ডেকে জিজ্ঞেস করেন যে, আমরা যে এখানে এসেছি, আমরা তো আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বা আমরা তো মাত্র 2 দিনের ছুটি নিয়ে এসেছি। এই 2 দিনের মধ্যেই আমাদেরকে আশেপাশের যে কয়টা পিকনিক স্পট আছে সেগুলো ঘুরে দেখতে হবে। রঞ্জন দাস তখন বলেন যে, আপনারা যেহেতু এখন খাওয়া দাওয়া করেছেন, একটু রেস্ট নেন। দুপুরের শেষ অধ্যায় অর্থাৎ বিকালের প্রথম দিকে আমরা একটু বের হবো আপনাদেরকে নিয়ে, যে আশেপাশের যে স্পটগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। তো উসমান সাহেব রঞ্জন দাসের কথা মতো সেটাই মেনে নেয় এবং তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে সেখানে রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। বিকালের দিকে ওই রঞ্জন দাস উসমান সাহেবদের ঘরে আসে, এসে উসমান সাহেবকে বলে যে সে নাকি একটি বাংলো ঠিক করেছে, খুবই সুন্দর একটি বাংলো। ওই বাংলোতে নাকি তারা 2 দিন থাকতে পারবে এবং ওই বাংলোতে থেকে তারা আশেপাশের সব পিকনিক স্পটগুলো ঘুরে দেখবে। তো উসমান সাহেব বললেন যে ঠিক আছে, সে কথাই রইল। তারপর উসমান সাহেব তার বাকি টিম মেম্বারদের নিয়ে রঞ্জন সাহেবের সাথে ওখান থেকে বেরিয়ে চলে যায় এবং রঞ্জন দাসের বাড়ি থেকে যে বাংলোটা ঠিক করা হয়েছিল উসমান সাহেবদের জন্য, সেই বাংলোটা হেঁটে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো রঞ্জন দাস বললেন যে, আমরা যদি গাড়ি দিয়ে যাই তাহলে আমরা যেহেতু রাস্তা ভাঙা, আমরা গাড়ি দিয়ে গেলে হয়তো একটু ঝাঁকুনি লাগবে বা আমরা আরামে যেতে পারবো না। রাস্তা বেশি না, মাত্র 20-25 মিনিটের রাস্তা, আর হেঁটে গেলে আশেপাশের যে সুন্দর সিনারিগুলো আছে সেগুলো দেখা যাবে, উপভোগ করা যাবে। তো উসমান সাহেব রঞ্জন দাসের কথা মতোই রাজি হয়ে যায় এবং তারা হেঁটে হেঁটেই ওই বাংলোতে পৌঁছে যায়। প্রায় আধা ঘন্টার মধ্যে তারা ওই বাংলোতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে রঞ্জন দাস তাদেরকে সব কিছু আশেপাশের ব্যবহারের জিনিসপত্র এবং বাংলোর ভেতরে তাদের রুম সবগুলো গুছিয়ে দিয়ে রঞ্জন দাস সেখান থেকে চলে যায়। তখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। উসমান সাহেব করলেন কি, তিনি একটু বের হয়ে আশপাশটা খুব ভালোভাবে দেখছিলেন এবং তিনি বাংলো থেকে কিছুটা দূরে চলে আসেন। এসে তিনি দেখেন যে আশেপাশের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে আরও বেশ কয়েকটা ছোট ছোট পুরনো বাংলো আছে এবং দেখে মনে হচ্ছে যে ওই বাংলোগুলো বেশ অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে না। সেই বাংলোগুলোর দেয়াল এবং টিনের মধ্যে পাহাড়ি লতাপাতা বেয়ে আছে এবং বিশাল বড় বড় গাছে ছে আছে চারপাশ। তো এই দৃশ্য দেখে উসমান সাহেব একটু কৌতূহল হয়ে যান এবং তিনি মনে মনে ভাবেন যে যদি আমি একটু ওইখানে যেতে পারতাম এবং ওই বাংলোগুলোর চারপাশটা ঘুরে দেখতে পারতাম তাহলে ভালো লাগতো। তো তিনি করলেন কি, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তিনি ভাবলেন যে না, আজকে আর যাব না, আগামীকাল দিনের বেলা সেখানে যাব, গিয়ে চারপাশটা ঘুরে আসব। ওসমান সাহেব সহ ওনার আরও 7 জন কলিগ, ওনারা একসাথে ওই বাংলোতে থাকবেন এবং এই বাংলোতে মোট রুম ছিল 3টা বেডরুম, 2টা ওয়াশরুম এবং বাংলোর পেছনের এবং সামনের অংশে 2টো বারান্দা ছিল। সন্ধ্যার খাবার শেষ করে উসমান সাহেব একটু পেছনের বারান্দায় গিয়ে একটা প্লাস্টিকের চেয়ার ছিল, সে চেয়ারে বসে তিনি প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা যতটুকু দেখা যায়, অন্ধকারের মধ্যে কতটুকু আর দেখা যাবে, বাংলোর আশেপাশে কয়েকটা লাইট ছিল, সেই লাইটের সাহায্যে যতটুকু দূর পর্যন্ত দেখা যায় তিনি দেখছিলেন। আর ওনার এক আত্মীয় ফোন করেছিল, তখন ওই আত্মীয়ের সাথে তিনি ফোনে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে তিনি বেশ কিছুটা দূরে এমন একটা জিনিস দেখতে পান, যে জিনিসটা দেখে তিনি কিছুটা নড়ে চড়ে বসেন এবং তিনি দেখতে পান একটা গাছের আড়ালে কালো লোমশ জাতীয় একটা মানুষের মতো প্রাণী
সে উপুর হয়ে কি যেন করছে। তো তো ওই বাংলোর যে আলো ছিল, লাইটের আলো, ওই লাইটের আলোয় তেমন স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তো উসমান সাহেব উনি ওনার সাথে ছোট টর্চ লাইট এনেছিলেন। তিনি রুমে প্রবেশ করে ওনার ব্যাগ থেকে সেই টর্চ লাইটটা বের করে আনেন এবং পেছনের বারান্দায় এসে তিনি ওই দিকে লাইটটা তাক করেন এবং লাইটের ফোকাস ওই লোমশ ব্যক্তিটার উপরে পড়তেই ওই লোমশ ব্যক্তি এক লাফ দিয়ে ওই গাছের মগ ডালে উঠে যায়, উঠে তারপর গাছের ডালে ডালে লাফ দিয়ে দিয়ে মিলিয়ে যায়। তো উসমান সাহেব এই জিনিসটা দেখে কিছুটা ঘাবড়ে যান এবং তিনি মনে মনে চিন্তা করেন, যদি বানর বা হনুমান টাইপেরও হয় তাহলে তো এত বড় হওয়ার কথা না, বা আমাদের দেশের বানর বা হনুমান এত লম্বা হয় না, এত বড় হয় না। এবং তিনি অনুমান করতে পারছিলেন যে প্রাণীটাকে, লোমশ প্রাণীটাকে তিনি দেখেছেন অন্ধকারের মধ্যে গাছের ডালে হারিয়ে যেতে, সেই প্রাণীটা কম করে হলেও 7 থেকে 8 ফুট লম্বা হবে। তিনি এটা ধারণা করতে পারছিলেন। এই বিষয়টা দেখে তিনি সাথে সাথে রুমে চলে আসেন। এসে ওনার যে বাকি কলিগরা ছিল সবাইকে ডেকে তিনি বলেন যে আমি তো এরকম এরকম জিনিস দেখেছি ওইখানে। তো তারাও কৌতূহলবশত ওই পেছনে বারান্দা যায়, গিয়ে টর্চ লাইট দিয়ে ওইদিকে দেখার চেষ্টা করে যে আসলে কিছু আছে কিনা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা আর কিছু দেখতে পায় না। ওই দিন সারা রাত উসমান সাহেব এই জিনিসটা নিয়ে চিন্তা করেন যে উনি কি দেখেছেন, জিনিসটা কি ছিল। উনি কোনোভাবেই মিলাতে পারছিলেন না এটা কোন ধরনের প্রাণী। পরদিন সকালে উনি রঞ্জন দাসকে কল করেন যে এখানে আসবে কিনা। তো রঞ্জন দাস বলে যে স্যার আমি তো এখন একটু বিজি আছি, আমি একটু শহরের দিকে যেতে হবে আমাকে একটু জরুরি কাজে। তো রঞ্জন দাস নাকি আসতে পারবে না কয়েকদিন। তো উসমান সাহেব বললেন যে যেহেতু তুমি এখন আসতে পারবে না, তাহলে উসমান সাহেব তখন ওনার রাতের বেলা যে জিনিসটা তিনি দেখেছেন সেটা তিনি রঞ্জন দাসের সাথে শেয়ার করেন। তো রঞ্জন দাস এটা শুনে উসমান সাহেবের মনে হচ্ছিল যে, ফোনে তো কথা বলছিলেন উসমান সাহেব, এবং উসমান সাহেব মনে হচ্ছিল যে রঞ্জন দাস কিছুটা ঘাবড়ে গিয়েছে উসমান সাহেবের কাছ থেকে ওই ঘটনাটা শুনে। তো উসমান সাহেব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আপনি এই ব্যাপারে চুপ কেন? তো তখন রঞ্জন দাস বলেছিল যে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, এবং রঞ্জন দাস উসমান সাহেবকে একটু সাবধান করেছেন যে রাতের বেলা যেহেতু যেন তারা বাংলোর বাইরে না যায় এবং তারা এত বেশি চারপাশ খোঁজাখুঁজির চেষ্টা যেন না করে, এটা রঞ্জন দাস একটু স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। তো এই কথা বলার পর উসমান সাহেব জিজ্ঞেস করেন যে কেন আমরা দেখবো না আশপাশ, আমরা তো এখানে ঘুরতে এসেছি, আমরা দেখবো না। তো রঞ্জন দাস বলে যে দিনের বেলা দেখবেন, রাতের বেলা তো দেখার কোনো প্রশ্ন ওঠে না, দেখার দরকার নেই। তো এই টপিকটা রঞ্জন দাস নাকি বারবার এড়িয়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে রঞ্জন দাস কিছুটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে উসমান সাহেব আর ওর কাছ থেকে এই বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হতে পারেননি। তখন উসমান সাহেব চিন্তা করলেন যে তিনি যা দেখেছেন তা কি তিনি মনের ভুলে দেখেছেন নাকি সত্যি দেখেছেন। তো এক পর্যায়ে তিনি ওই বিষয়টা নিয়ে ভাবা পুরোপুরিভাবে বন্ধ করে দেন। এরপরের দিন সারাটা দিন তারা আশেপাশের যে পিকনিক স্পট ছিল, চা বাগান, তারপর চা ফ্যাক্টরি, পাহাড়ি নদী, ঝর্ণা, চারপাশ সব কিছু তারা ভালোভাবে ঘুরে তারা সন্ধ্যার আগেই তাদের বাংলোতে ফিরে আসে। সন্ধ্যার পর ওসমান সাহেব ভুলে গিয়েছিলেন, তিনি চিন্তা করছেন, তিনি ভুলে গিয়েছেন যে গতকাল একটু ওনার বাংলো থেকে দূরে যে পাহাড়গুলোতে তিনি বেশ পুরনো ধাঁচের বাংলোগুলো দেখেছেন, সেগুলোতে যাওয়ার কথা তিনি ভুলে গিয়েছিলেন সারাদিনে। তো তিনি চিন্তা করলেন যে আমরা তো আর আগামীকালটা আছি, চলে যাবো এরপর, যেহেতু সময় হাতে কম, এখন যেহেতু রাতের বেলা চারপাশটা পরিবেশ ঠান্ডা, তো আমরা ঘুরে আসি ওখান থেকে। তো তিনি করলেন কি, ওনার যে বাকি কলিগরা ছিল তাদেরকে অফার করেন যে আপনারা যাবেন কিনা আমার সাথে ওখানে। তো এর মধ্যে বেশ কয়েকজন বলেন যে না, আমরা যাব না, আমরা একটু রেস্ট করি, সারাদিন ঘুরে এসেছি। কিন্তু বাকি যে 4-5 জন ছিল তাদের মধ্যে কয়েকজন বলে যে হ্যাঁ, আমরা যেতে চাই। তো উসমান সাহেব শেষ পর্যন্ত উসমান সাহেবের সাথে ওনার 3 জন কলিগ যেতে রাজি হয়। তখন উসমান সাহেব ওনার হাতের যে টর্চ লাইট ছিল সেটি নিয়ে
এবং ওনার যে 3 জন কলিগ রাজি হয়েছে তাদেরকে নিয়ে তিনি ওই পুরনো ধাঁচের বাংলোগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যান। ওনাদের বাংলোটা ছিল একটা পাহাড়ে। ওই পাহাড় থেকে তারা আস্তে আস্তে নেমে ইটস্তলিংয়ে যে রাস্তাটা ছিল সে রাস্তায় যায় এবং সেই রাস্তা ধরে এগিয়ে একটু সামনে গিয়ে আরেকটা পাহাড়ে ওই বাংলোগুলো ছিল। এবং তারা যখন ওই পাহাড়ের কাছে যায়, গিয়ে দেখতে পায় যে সিঁড়িগুলো বানানো ছিল মাটির, পাহাড়ে মাটিতে খাঁজ কেটে যে সিঁড়িগুলো বানানো ছিল সেই সিঁড়িগুলো অধিকাংশই ভেঙে স্লোপ আকার হয়ে গিয়েছে, মানে ঢালু হয়ে গিয়েছে। তো তিনি বলেন যে আমরা যেহেতু আসছি একটু দেখে যাই জিনিসটা আমরা। তো বাকি 3 জন বলেন যে ঠিক আছে। তো তারা সাথে করে লম্বা লম্বা 3টি লাঠি এনেছিল। সেই লাঠিগুলো দিয়ে আস্তে আস্তে ভর করে করে তারা একটার পর একটা সিঁড়ি পার হয়ে আস্তে আস্তে তারা সেই পাহাড়ের উপরে উঠে যায়। সেখানে উঠে দেখতে পায় সেই পুরনো বাংলোগুলো এবং দেখে মনে হচ্ছিল বেশ অনেক বছর ধরে এখানে কেউ আসেনি, এটা ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তো উসমান সাহেবের সাথে যারা ছিল 3 জন কলিগ, তারা 3 জনই উসমান সাহেবকে বলছে যে এই সময়ে রাতের বেলা এসব পুরনো বাড়িঘরের আশেপাশে তো ঘোরাঘুরি করা ঠিক না, না জানি কি আছে এখানে, আল্লাহই ভালো জানে। তো উসমান সাহেব বলেন যে আরে ভয়ের কিছু নাই, আজাইরা জিনিস। তো তিনি তাদেরকে একটু ধমকের সুরে বলেন, যেহেতু তিনি তাদের প্রধান কর্মকর্তা ছিলেন। তো বলে যে ভয়ের কিছু নাই, তোমরা আমার সাথে আসো, এসে এখানে ঘুরে দেখো কি আছে। তো উসমান সাহেবের সাথে তারা একসাথে থেকেই বাংলোর পুরনো যে বাংলোগুলো ছিল, এখানে 3টা বাংলো ছিল পুরনো, সে বাংলোগুলোর চারপাশটা খুব ভালো করে ঘুরে দেখে। এবং 3টা বাংলোয় কিন্তু পরপর এক সারিতে সাজানো ছিল। এবং উসমান সাহেবরা যখন সামনের অংশটুকু ঘুরে দেখে পেছনের অংশে যায়, তখন পিছনের অংশে উসমান সাহেব দেখতে পান একটা কূপ, মানে পাকা করা না, পাথর দিয়ে ছোট ছোট মিডিয়াম সাইজের পাথর দিয়ে একটু উঁচু করে কূপের যে গোল অংশটা সেটা বানানো হয়েছে। তো কিছুটা কাছে গিয়ে ওই কূপের দিকে উসমান সাহেব একটু লাইটের ফোকাসটা দেন। লাইটের ফোকাস দিয়ে দেখতে পান যে গভীর, অনেক গভীর সেই কূপটা এবং নিচে কিছুই দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার এবং মাকড়সার জালে ছেয়ে আছে সেই কূপটা। তো তিনি কূপটা দেখে সেখান থেকে চলে আসেন এবং ওই যে পুরনো বাংলোগুলো ছিল, অর্থাৎ বাংলোগুলোর পেছনে ছিল সেই কূপটা দেখে, চারপাশটা দেখে তারা আবার বাংলোর সামনের অংশে চলে আসে। বাংলোর সামনের অংশে এসে উসমান সাহেব ওনার যে 3 জন কলিগ ছিল সেই কলিগদের ওই কূপ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন, যেগুলো কারা ব্যবহার করত, এই কূপের পানি কোথা থেকে আসতো এত পাহাড়ের উঁচুতে। তো তিনি এইসব ধারণা যখন ওনার কলিগদেরকে দিচ্ছিলেন, তো একটা সময় তারা শুনতে পান যে ওই যে বাংলোগুলো ছিল পুরনো বাংলোগুলোর সামনেই তো তারা দাঁড়িয়েছিল। তাদের কাছে মনে হচ্ছিল যে ওই বাংলোগুলোর উপর কিছু মানুষ হাঁটাহাঁটি করলে যেরকম একটা শব্দ হয় না, তো এরকম শব্দ তারা হঠাৎ করেই শুনতে পাচ্ছে। তো এই শব্দটা শুনে উসমান সাহেব বাংলোগুলোর উপরের দিকে টর্চ লাইটের আলো ফেলেন এবং টর্চ লাইটের আলো ফেলার পর তারা যে জিনিসটা দেখতে পান সেটা দেখে উসমান সাহেবের যে 3 জন কলিগ ছিল তাদের মানে অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল তারা এখনই অজ্ঞান হয়ে যাবে। তো উসমান সাহেব ওই টিনের যে উপরের অংশে তিনি লাইটের ফোকাসটা দেন। লাইটের ফোকাসটা দেওয়ার সাথে সাথে তিনি দেখতে পান একটা লোমে ভরা প্রাণী, খুবই উঁচা লম্বা এবং দাঁতগুলো 2টি দাঁত কুকুরের মতো লম্বা লম্বা বের হয়ে আছে, আর চোখগুলো দেখতে কীরকম হলুদ রঙের টাইপের সে চোখগুলো ছিল। তো এটা দেখে উসমান সাহেবের মনে পড়ে যায় সেই রাতের কথা, যে রাতে তিনি ওনার বাংলোর পেছনের বারান্দা থেকে বসে তিনি একটু দূরে দেখেছিলেন এই অবয়বটাকে গাছের আড়ালে। তো এটাকে দেখে উসমান সাহেব তিনি নিজেই কিছুটা ঘাবড়ে যান। এই জিনিসটা দেখে তারা 3-4 জনের মধ্যেই কেউই সহ্য করতে পারছিল না। তারা যতটুকু জুড়ে পারে ওইখান থেকে উল্টো হয়ে দৌড় দিয়ে তারা পাহাড় থেকে আস্তে আস্তে তারা নেমে আসে
নেমে ওই রাস্তা দিয়ে এক দৌড় দিয়ে তারা 4 জন মিলে ওই বাংলোর কাছে এসে পড়ে। এসে তারা হাঁপাতে থাকে এত দূরে এসে, এবং বাকি যে 3 জন কলিগ ছিল তারা ওসমান সাহেবকে দোষারোপ করছিল যে আপনার জন্য এরকমটা হয়েছে, আপনি কেন ওখানে গেলেন, এটা কি না কি ছিল আল্লাহ ভালো জানে, হ্যাঁ আপনার জন্য ওটার মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। তো তারপর ওসমান সাহেব বলেন যে ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি দেখি রঞ্জন দাসের সাথে কথা বলে যে আমরা এসব কি দেখতেছি আশেপাশে। তো তারপর তারা চলে যায় তাদের যার যার রুমে। তারপর 10:30 11টার দিকে তাদের রাতের খাবার শেষ করে যে যার মতো শুয়ে পড়ে। ওই রাতেই আরেকটা ঘটনা ঘটে। রাত প্রায় আনুমানিক 2:30টার দিকে ওসমান সাহেবের হঠাৎ করেই ঘুম ভেঙে যায় এবং তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। ওয়াশরুমের দিকে যখন তিনি যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করেন যে তাদের যে বাংলোর মেইন ফটক ছিল, অর্থাৎ দরজাটা ছিল, সে দরজাটা খোলা। তো তিনি এই বিষয়টা দেখে অনেকটা চমকে যান যে ঘরের ভেতর কোনো চোর ঢুকলো কিনা। তো তিনি তাড়াতাড়ি করে তার রুমের লাইট জ্বালিয়ে দেন। জ্বালিয়ে ওনার রুমে যে কয়েকজন ছিল তাদেরকে জাগিয়ে তুলে তিনি বলছিলেন যে অন্য রুমে যাও, অন্য রুমে গিয়ে দেখো তারা ঠিকঠাক মতো আছে কিনা। তারপর ওনার সাথে যে কলিগরা ছিল তারা, আরও 2টা রুম তো ছিল, ওই 2টা রুমে গিয়ে ভালো করে চেক করে দেখে যে না কিছু চুরি হয়নি, কিন্তু ওসমান সাহেবের সাথে যে 3 জন কলিগ ওই বাংলো দেখতে গিয়েছিল, পুরনো বাংলো, সে 3 জন ওই বাংলোতে নেই, তাদের রুমে নেই। তারা 3 জন একই রুমে ঘুমিয়েছিল, মাঝের রুমে। তারা 3 জন ওই মাঝের রুমে নেই। ওসমান সাহেবকে সে খবরটা দেওয়া হয়। তো ওসমান সাহেব দৌড়ে সেখানে যান। গিয়ে তিনি দেখেন যে না, 3 জনের মোবাইল ঠিকই বালিশের কাছে রাখা আছে, কিন্তু তারা 3 জনের কেউই রুমের ভেতরে নেই। তো ওসমান সাহেব একটু ঘাবড়ে যান এবং ভয় পেয়ে যান যে তারা 3 জন কোথায় গেল এত রাতে, কারণ ওয়াশরুম তো বাংলোর পেছনে, বাংলোর সাথে লাগানো, অ্যাটাচড করা। তো তারা সামনের দরজা খুলে কোথায় যাবে? তো ওসমান সাহেব বললেন যে তোমরা আসো আমার সাথে। যারা ছিল সাথে তাদেরকে নিয়ে ওসমান সাহেব বের হয়ে সামনের উঠোনে আসেন। পাহাড়ের যে উঠোনটা ছিল ছোট, ওই উঠোনে আসেন এবং চারপাশে লাইট দিয়ে তিনি দেখছিলেন যে তারা কোথায় গিয়েছে। টর্চ লাইট দিয়ে যতটুকু আশপাশটা এবং ওই রাস্তাটা, নিচের রাস্তাটা দেখা যায়, ওসমান সাহেব দেখেন চারপাশে লাইট টিপ দিয়ে, কিন্তু কোথাও তাদের হদিস পাওয়া যাচ্ছিল না। ওসমান সাহেবের কাছে তো আর কারোর কাছ থেকে খবর নেওয়া পসিবল হচ্ছিল না। তো তারা সারা রাত ওই সামনের বারান্দা এবং উঠোনে হাঁটাহাঁটি করে রাতটা পার করে দেয়। তবুও ওই 3 জনের ফিরে আসার কোনো নামগন্ধ পাওয়া যায়নি। পরদিন সকালবেলা যখন ওসমান সাহেব ওনার কলিগদেরকে বলছিলেন যে এবার খোঁজ লাগাতে হবে আশেপাশে, ওনারা 3 জন কোথায় গিয়েছে, আমার কাছে একটু সন্দেহ লাগছিল। তো ওসমান সাহেব মনে মনে একটু ভাবছিলেন যে আমরা যে ওই পুরনো বাংলোগুলোর কাছে গিয়েছিলাম এবং সেখানে ওই জিনিসটা দেখে আসছিলাম, তো তিনি একটু মেলানোর চেষ্টা করছিলেন যে অন্যরকম কিছু হয়নি। তো তিনি করলেন কি, ওনার সাথের যে কলিগরা ছিল, বাকি যারা ছিল তাদেরকে নিয়ে তিনি বলেন যে আসো আমার সাথে, আমরা এক জায়গায় যাব। তো এই কথা বলে পাশের যে পাহাড়টা ছিল পুরনো বাংলোয় ঘেরা, ওই পুরনো বাংলোর কাছে তারা যায়। পাহাড়ে উঠে গিয়ে তিনি ওই বাংলোর আশপাশটা খুব ভালোভাবে নজরদারি করছিলেন। তো নজরদারি করতে করতে এক পর্যায়ে তিনি ওই কূপের ধারে যান এবং কূপের ধারে গিয়ে তিনি যখন কূপের দিকে তাকান তখন তো অন্ধকার দেখা যাচ্ছিল। তো সাথে তো তিনি সবসময় ছোট টর্চ লাইটটা রাখতেন। তো টর্চ লাইটটা যখন তিনি কূপের দিকে তাক করলেন তখন দেখেন, ওই দিন রাতে তো তিনি দেখেননি এখানে, মানে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মাকড়সার জাল ছাড়া। এবারে কোনো মাকড়সার জাল নাই, এবারে নিচে কিছু দেখা যাচ্ছে এবং তরল জাতীয়, এবং তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন রক্ত পচে গেলে যেরকম কালচে রং ধারণ করে, ঠিক ওই রকম রক্ত পচা পানি ওই কূপের মধ্যে তলানিতে অনেকটা জমে আছে, এবং ওইখান থেকে এরকম রক্ত পচে যাওয়ার গন্ধ যেরকম থাকে ওইরকম গন্ধ তিনি হালকা নিতে পারছিলেন, অনুভব করতে পারছিলেন সেই গন্ধটা। এই জিনিসটা দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। তারপর তিনি সেখান থেকে একটু চলে আসেন। এসে তিনি আর ওনার বাকি যে কলিগরা ছিল তাদেরকে ওই কূপ সম্পর্কে কিছু বলেননি, না বলে তিনি সরাসরি তারা
যার কাছ থেকে বাংলোটি ভাড়া নিয়েছিল সে মালিককে কল করে জানায় যে গতকাল রাতে এরকম এরকম ঘটেছে এবং তাদের 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বাংলোর মালিক পক্ষ জানায় যে আপনাদেরকে তো আগেই নিষেধ করা হয়েছিল রাতের বেলা কোথাও বের হবেন না এবং যতটুকু সম্ভব নিজেকে সেফ রেখে চলাচল করবেন এবং রাতের বেলা সব সময় বাংলোর ভিতরে থাকবেন, বাংলো থেকে বের হবেন না। এই কথা আপনাদেরকে আগেই বলা হয়েছিল, কারণ এখানে আশেপাশে অনেক বিপদ লুকিয়ে থাকে। তো এই কথা শোনার পর ওসমান সাহেব বলেন যে আমরা তো সন্ধ্যার পর ওই পুরনো বাংলোগুলোতে গিয়ে সেখানে দেখে এসেছিলাম এবং এই পরিস্থিতিতে আমরা পড়েছিলাম। তো তারপর এই মালিক পক্ষ বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, ওনাকে খোঁজার ব্যবস্থা করছি, আমরা আসতেছি, কয়েকজন লোক পাঠাচ্ছি। তো এই কথা বলার পর প্রায় আধ ঘন্টার মধ্যে ওই বাংলোর যে মালিক পক্ষ ছিল তারা কয়েকজন লোককে পাঠায় এবং দেখে মনে হচ্ছিল তারা কোনো রক্ষী বাহিনীতে চাকরি করে, সম্ভবত হয়তো গ্রামের কোনো কিছুতে আছে, পার্বত্য এলাকার, এবং তাদের কাছে ছোট ছোট মাঝারি সাইজের একটু বন্দুক দেখা যাচ্ছিল কিছু আছে। তো তারা এসে ওসমান সাহেবের কাছ থেকে সব কিছু তথ্য নিয়ে তারা আশপাশটা খুব ভালো করে খোঁজ করতে থাকে এবং বাগানে যারা মাঝে মাঝে কাজ করে তাদেরকেও খোঁজ লাগাতে বলে। ওই দিন পুরোটা দিন কেটে যায় তাদের খোঁজাখুঁজিতে, তবুও তাদের খোঁজ মিলছিল না। ওসমান সাহেব তখন অফিসে কল করেন এবং কল করে যে প্রধান তাদের কর্মকর্তা ছিলেন ওনাকে কল করে এই বিষয়টা জানিয়ে দেন এবং ওই দিন রাতে তারা সিদ্ধান্ত নেন যে এর পরের দিন তারা অফিস থেকে লোক আনাবেন এবং থানাতে জিডি করবেন, কারণ তাদেরকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো বিপদ হলো কিনা তিনি বুঝতে পারছিলেন না কিছু। তো সারাদিন খোঁজাখুঁজির পর রাত হয়ে আসলে ওসমান সাহেব তিনি ওনার যে কলিগরা ছিল তাদেরকে না জানিয়ে তিনি তাদের বাংলো থেকে নেমে ওই রাস্তায় আসেন এবং রাস্তায় এসে যে পাহাড়টায় তিনি গত পরশুদিন রাতে ওনার যে 3 কলিগ হারিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে এসেছিলেন ওই পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর তিনি চারপাশটা ঘুরে দেখেন এবং দেখতে পান যে ওই পাহাড়ের পেছনের দিকেও একটা রাস্তা গিয়েছে, ছোট মাটির রাস্তা। তো সেই রাস্তা বরাবর তিনি টর্চ লাইট দিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যান। তো এগিয়ে যাওয়ার পর যখন তিনি ওই পাহাড়ের পেছন দিকটায় যান তখন তিনি উপরের দিকে ওনার টর্চ লাইটের ফোকাসটা ওইখানে ফালানোর পর তিনি সরাসরি কুয়োটা দেখতে পাচ্ছিলেন, যে বাংলোর পিছনে যে কুয়োটা ছিল না, ওই কুয়োটা তিনি পাহাড়ের নিচের রাস্তা থেকেই দেখতে পাচ্ছিলেন। যখন তিনি ওই কুয়োটার দিকে ওনার লাইটের ফোকাসটা দেন তখন তিনি দেখতে পান ওই কুয়োর পাশে 3টা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে এবং একটা মানুষের পেছন দিকে কেউ যদি আপনার পরিচিত হয় তো ওই পরিচিত ব্যক্তিটার পেছন দিক থেকে আপনি যদি ওই পরিচিত ব্যক্তিকে দেখেন তো দেখলে তো আপনি চিনতে পারবেন যে হ্যাঁ ওটাই ওই ব্যক্তি। তো এরকমভাবে তিনি ওই যে 3 জন ব্যক্তি ওনার ছিল কলিগ হারিয়ে গিয়েছে, ওই কলিগগুলোর অবয়ব মানে কালো ছায়ার মতো অবয়ব তিনি দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ ছায়ার যে বডির পেছনের অংশ যেরকম থাকে না এরকম তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু সেটা ছিল কালো ছায়ার মতো। তিনি দেখলেন যে ওই কূপের ধারে ওই 3 জন দাঁড়িয়ে আছে, ওই 3 জনের কালো ছায়া দাঁড়িয়ে আছে। তো তিনি ভালো করে লাইটটা ফোকাস দিয়ে বারবার নাড়াচ্ছিলেন এবং তিনি ডাক দিচ্ছিলেন তাদের 3 জনের নাম ধরে। ডাক দেওয়ার পর মনে হচ্ছিল ওরা 3 জন যখন বুঝতে পারে যে কেউ তাদের লক্ষ্য করছে নিচ থেকে, তখন তারা মুহূর্তের মধ্যেই ভেনিশ হয়ে যায় চোখের সামনে থেকেই। তো নিচ থেকে ওসমান সাহেব এটা দেখছিলেন। তিনি দেখেন যে মুহূর্তের মধ্যেই তিনি যখন ডাক দিলেন এর কিছুক্ষণের মধ্যেই ওই 3টা কালো ছায়া সাথে সাথে ভেনিশ হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়ো করে আর চারপাশ না ভেবে দেখে তিনি তাড়াহুড়ো করে ওনার বাংলোতে চলে আসেন। এসে তিনি নিজের রুমে প্রবেশ করে তিনি ওনার কলিগদের বলছিলেন যে আমি এরকম এরকম দেখে এসেছি ওই কূপের পাশে। তো বলার পর যারা কলিগরা ছিল তারা বলেন যে তাহলে ছায়ার মতো আপনারা দেখতে পাইছেন, কিন্তু ওদের ছায়া আপনি কিভাবে দেখতে পাবেন এবং ওরা আপনার চোখের সামনে কিভাবে ভেনিশ হয়ে যায়, এটা তো পসিবল না।
এবং ওনারা বলছিল যে আপনি হয়তো চোখের ভুল দেখেছেন, এটা বাস্তবে কখনো সম্ভব না। যাই হোক, কোনোভাবে তাদের ওই রাতটা কেটে যায়। কেটে যাওয়ার পর পরের দিন সকালবেলা কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায় তাদের বাংলোতে চলে আসে। তো আসার পর ওই পুলিশ সদস্যরা জানায় যে যে তিনজন কলিগ, ওসমান সাহেবের যে তিনজন কলিগ হারিয়ে গিয়েছিল তাদের খোঁজ পাওয়া গিয়েছে এবং তারা আপাতত ওই উপজেলার থানাতে সুরক্ষিত অবস্থায় আছে। তো ওসমান সাহেব তার বাকি যে কলিগরা ছিল তাদেরকে নিয়ে তিনি সরাসরি থানায় চলে যান এবং পথিমধ্যে তিনি রঞ্জন দাসকে এই ব্যাপারে কল করে জানান এবং রঞ্জন দাসকে বলেন যে সরাসরি সে যেন থানায় চলে আসে। ওই থানায় যাওয়ার পর দেখতে পান ওসমান সাহেব যে তার তিনজন যে কলিগ ছিল, তিনজন কলিগই অক্ষত অবস্থায় আছে এবং স্বাভাবিক অবস্থায় আছে। তো এবং দেখে মনে হচ্ছিল ওরা অনেকটা ভয় পেয়ে আছে এবং ভয়ের চোটে তারা কোনো কথাই বলছিল না কারোর সাথে, খুব গম্ভীরভাবে বসেছিল তারা। তো ওইখানে যাওয়ার পর যে অফিসার ইনচার্জ ওসি ওই থানার, তো ওসির সাথে কথোপকথনের এক পর্যায়ে জানা যায় তাদের তিনজনকে কয়েকজন তান্ত্রিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ওইখানে 4 জন তান্ত্রিক ছিল মোট। তাদের পরিচয় দেখে বোঝা যায় যে তারা তান্ত্রিক এবং তারা এক ধরনের কবিরাজ, তারা জিন রিলেটেড চর্চা করে। তো ওসি সাহেব যেহেতু মুসলমান ছিলেন এবং তিনি সবসময়, ওনার লম্বা দাড়ি ছিল এবং তিনি একজন পরহেজগার মানুষও ছিলেন, তো তিনি এসব বিষয়ে বিশ্বাস করতেন এবং তিনি শুনেছেন আশেপাশের ঘটনা যে এই তান্ত্রিকরা মানুষকে নিয়ে খারাপ উদ্দেশ্যে মানুষকে ধরে নিয়ে যায় এবং তারা জিনের সাহায্যে কি যেন তারা করে। তো এই বিষয়টা ওসমান সাহেবকে বলার পর ওসমান সাহেব মনে মনে কিছুটা ধারণা নিতে পারছিলেন। তো তারপর তিনি বলেন যে ওই তান্ত্রিকদের বিরুদ্ধে মামলা করতে বাদী হয়ে, তো ওসমান সাহেব নিজে বাদী হয়ে ওই পাহাড়ি যে 4 জন ব্যক্তি ছিল তো ওদের নামে তিনি মামলা করেন ওই থানায়। মামলা করার পর উনি তার যে 3 জন কলিগ ছিল ওই কলিগদেরকে নিয়ে চলে আসবেন, এমন সময় রঞ্জন দাস থানায় এসে পৌঁছায়। থানায় এসে পৌঁছানোর পর তো রঞ্জন দাস ওসির সাথে কি যেন কথা বলে এবং মনে হচ্ছিল যে রঞ্জন দাস ওসির খুবই পরিচিত একজন। তো ওসির সাথে কথা বলার পর ওসি রঞ্জন দাসকে নিয়ে ওই লকআপের কাছাকাছি যাওয়ার পর রঞ্জন দাস ওই 4 জন যে কবিরাজ তান্ত্রিক ছিল যার বাড়ি থেকে ওসমান সাহেবের কলিগদের উদ্ধার করা হয়েছে, তো তাদেরকে তিনি রঞ্জন দাস দেখে এসে তিনি ওসমান সাহেবকে বলেন, আপনি এখন আমার বাড়িতে চলেন, আপনারা সেখানে গিয়ে আপনাদেরকে সব ঘটনা খুলে বলবো। সাহেব তখন ওনার কলিগদেরকে নিয়ে রঞ্জন দাসের বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর ওসমান সাহেব ওই 3 জন কলিগকে বারবার জিজ্ঞেস করছেন যে তোমরা এত রাতে কিভাবে বের হয়েছিল এবং তোমাদেরকে কিভাবে ওই তান্ত্রিকরা ধরে নিয়ে গিয়েছিল এবং কি করেছিল ওইখানে। তো এইসব বিষয় নাকি 3 জন কলিগ কিছুই বলতে পারছিল না এবং তাদের শারীরিক কন্ডিশন এবং মানসিক কন্ডিশন খুবই খারাপ ছিল। তো রঞ্জন দাস তখন ওসমান সাহেব এবং বাকি যে কলিগরা ছিল তাদেরকে নিয়ে আলাদা একটা কক্ষে যান এবং যে 3 জন কলিগ হারিয়ে গিয়েছিল তাদেরকে আলাদা একটা কক্ষে রাখেন এবং খাবার দাবার দিয়ে যান। তো ওসমান সাহেবকে নিয়ে যে কক্ষে যান সেখানে আরও 2-1 জন ব্যক্তি ছিল রঞ্জন দাসের পরিচিত, তাদের এলাকারই। তাদের সবাইকে নিয়ে তারা একটা ঘটনা বলা শুরু করে। রঞ্জন দাস তখন বলতে থাকে যে 4 জন তান্ত্রিককে লকআপে বন্দি করে রেখেছিল, তো ওই তান্ত্রিক নাকি এই এলাকার মধ্যে খুবই কুখ্যাত এবং তারা নাকি অনেক মানুষকে, শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত বেশ কিছু মানুষকে তারা ধরে নিয়ে তারা বলি দিত। তো রঞ্জন দাস বলেন যে একটা কূপ আছে,
বেশ কিছু পুরনো বাংলো, যে উসমান সাহেবকে লক্ষ্য করে রঞ্জন দাস বলেন যে আপনারা যে বাংলোতে থাকতেন এবং যে বাংলো থেকে আপনি গিয়েছিলেন ওই বাংলোতে, সেই বাংলোর যে কূপটা ছিল সেই কূপে তারা তন্ত্র সাধনা করত। অর্থাৎ তারা ছোট ছোট মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা বা মধ্যবয়সী কোনো লোককে তারা ধরে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ মাঝে মাঝে দেখা যেত তারা পূর্ণিমার রাতে ওই কূপের ধারে তারা ওই বাচ্চাদেরকে বা যাদেরকে ধরে নিয়ে যেত তাদের বলি দিত, গলা কেটে ফেলতো। তো গলা কেটে ফেলার পর ফিনকি দিয়ে যে শরীর থেকে সবগুলো রক্ত বেরিয়ে আসে না, সে রক্ত নাকি তারা ধরে ওই রক্ত কূপের ভেতর তারা ফেলে দিত। তো ফেলে দেওয়ার পর ওইখান থেকে নাকি ওইখানে নাকি জিন থাকতো কিছু, সেই জিনরা নাকি খুশি হতো ওই রক্ত পেয়ে। তো এরপর ওই জিনরা তান্ত্রিকদের কথা মতো চলতো এবং তান্ত্রিকদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করত। তো এই ঘটনাটা পুরো তাদের যে এলাকাটা ছিল পুরো এলাকাটাই খুব প্রসিদ্ধ এবং সবাই জানে এই বিষয়ে। একটু আগে বললাম যে রঞ্জন দাসের সাথে ওই রুমে তাদের এলাকারই আরও কয়েকজন ব্যক্তি ছিল। এর মধ্যে একজন ব্যক্তি ছিল রঞ্জন দাসের বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, সেও হিন্দু, তার নাম সীমান্ত দাস। তো সেই সীমান্ত দাসকে উদ্দেশ্য করে রঞ্জন দাস বলেন যে এই সীমান্ত দাসের সাথেই খুবই মারাত্মক ঘটনা ঘটেছিল গত বছরখানেক আগে। তো রঞ্জন দাস বলেন যে সীমান্ত দাসকে বলেন উদ্দেশ্য করে যে তুই তাদেরকে সমস্ত ঘটনাটা খুলে বল, তোর সাথে কি হয়েছিল। তো সীমান্ত দাস তখন বলতে শুরু করে তার প্রধান পেশায় ছিল চা বাগান থেকে চা পাতা উঠানো এবং সারাদিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত সে তার সাথে যে কাজ করত কর্মচারীরা তাদেরকে নিয়ে সে চা বাগান থেকে পাতা উঠাতো এবং চা বাগানের মালিকপক্ষ যখন বিকেলের দিকে আসতো সেই চা পাতাগুলো কেজি ধরে তাদের কাছে বিক্রি করতো এবং সেই টাকাগুলো তারা পেত। সেটা দিয়ে তাদের কোনো রকম সংসার চলত। তো একদিন বিকেলবেলা সীমান্ত দাস সে ওই চা পাতাগুলো বিক্রি করে তার বাড়ির দিকে আসছিল। সে যে বাগানে কাজ করতো সে বাগান থেকে তার বাড়িতে আসতে মোটামুটি হেঁটে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে আসছিল তখন পথিমধ্যে এক লোকের সঙ্গে তার দেখা হয় এবং ওই লোক তার সাথে মানে কথা বলতে খুব আগ্রহ প্রকাশ করে এবং বলে যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি যদি আমার সাথে কথা বলেন। এবং ওই লোকটি এমনভাবে সীমান্ত দাসের সাথে কথা বলতে চাচ্ছিল যে মনে হচ্ছিল যে ওই লোকটি সীমান্ত দাসকে অনেক আগে থেকেই ভালোভাবে চিনে। তো ওই লোকটি সীমান্ত দাস সম্পর্কে সে কিভাবে কি করে, কিভাবে আয় রোজগার করে সব কিছু জেনে নেয়। সীমান্ত দাস যেহেতু এত মানে চালাক ব্যক্তি ছিল না, একটু সরল সোজা টাইপের ছিল, সে সব কিছুই লোককে বলে দেয়। বলার পর ওই লোক তাকে অফার করে যে তার সাথে কাজ করলে নাকি সে অনেক টাকা দিবে এবং মাসিক বেতন নাকি প্রায় 15,000 থেকে 20,000 টাকার মতো সে নাকি পাবে প্রতি মাসে ওই লোকের সাথে কাজ করলে। তো সীমান্ত দাস বিষয়টা চিন্তা করে দেখলো যে ঠিক আছে, কাজ করলে যেহেতু এত টাকা পাওয়া যাবে, সে তো পাতাগুলো বিক্রি করে এত টাকাও পায় না। তো সেক্ষেত্রে সে ওই লোকের প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর সে জিজ্ঞেস করে লোকটিকে যে তাহলে আচ্ছা করবো, ঠিক আছে, বাট কি কাজ, মানে কি ধরনের কাজ করতে হবে। তো ওই লোকটি তখন বলে যে তেমন কোনো কাজ নেই, আমরা তো একটু কবিরাজ টাইপের মানুষের চিকিৎসা করি আর কি। সো চিকিৎসা করার জন্য বিভিন্ন গাছের ফলমূল, তারপর শেকড়, বিভিন্ন ধরনের মাটি এগুলো সংগ্রহ করতে হয়। তো তুমি আমাদের সাথে থেকে এগুলো সংগ্রহ করে দিবে, ব্যাস এটুকুই কাজ, এবং মাস শেষে তোমাকে 15,000 টাকা দেওয়া হবে। তো এই কথা বলার পর সীমান্ত দাস চিন্তা করে দেখে যে কাজটা যেহেতু সহজ, সে করতে পারবে, মাস শেষে সে ভালো একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে। তো এই কথা বলার পর ওই লোকটা সীমান্ত দাস তখন রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর সীমান্ত দাস বলে যে সে আগামীকাল থেকে ওই লোকটার সঙ্গে কাজ করবে। তো সেখান থেকে চলে যায়। ওই লোকটা একটা ঠিকানা দিয়ে যায় যে আপনি এই জায়গা মতো আসবো। আসার পর
সীমান্ত দাস পরের দিন ওই কবিরাজের ঠিকানা অনুযায়ী সেখানে যায়। তো যাওয়ার পর ওই কবিরাজ তাকে নিয়ে তার বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পর সেখানে সীমান্ত দাস দেখতে পায় যে আরও 3জন ব্যক্তি সেখানে কর্মরত আছে এবং তারা তাদের নিজেদের মতো যেন কিছু করছিল। ওই তান্ত্রিকগুলোর ডেরায় যাওয়ার পর ওখানে যে প্রধান তান্ত্রিক ছিল সে প্রথম দিনই সীমান্ত দাসকে একটা কাজ দেয়, যে একটা ছোট বালতি দিয়ে বলে যে তুমি 7টা ঝর্ণা থেকে তুমি 7 মগ পানি সংগ্রহ করে এই বালতিতে জমা করে নিয়ে আসবা। তো সাথে যে সহকারী তান্ত্রিকগুলো ছিল তারা সীমান্ত দাসকে নির্দেশনা দিয়ে যে তুমি ওইখানে এই জায়গায় এই ঝর্ণাগুলো পাবে, সেই ঝর্ণা থেকে প্রতিটা ঝর্ণা থেকে 1 মগ করে তুমি 7টা ঝর্ণা থেকে 7 মগ পানি নিয়ে এই বালতিতে করে নিয়ে আসবে। তো তারপর সীমান্ত দাস তাদের কথা মতো সেখানে বেরিয়ে যায় এবং প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো পরিশ্রম করে সে খুঁজে সেই ঝর্ণাগুলো থেকে 1 মগ পানি সংগ্রহ করে বালতিতে রেখে সে পানিটা নিয়ে সে ওই তান্ত্রিকদের ডেরায় পৌঁছে যায়। পানির বালতিটা তান্ত্রিকদের হাতে দেওয়ার পর তারা সেটাকে সংরক্ষণ করে রেখে দেয়। তো এর প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ দেওয়া হতো। কোনো গাছের মাঝে দেওয়া হতো, কোনো গাছের ডাল সংগ্রহ করে আনা, আবার তাদের নিজস্ব খাবারের জন্য যে বাজার করত সেই বাজারের দায়িত্ব তাকে দেওয়া হতো। আবার মাঝে মাটি কাটার দায়িত্ব দেওয়া হতো, যে মাটি কেটে তাবিজ বের করা খুঁড়ে বা তাবিজ লুকানো মাটির ভেতরে, এরকম কাজও নাকি তাকে করতে দেওয়া হতো। তো এভাবে বেশ অনেক দিন কেটে যায় এবং দেখতে নাকি 1 মাস পূর্ণ হয়ে যায়। 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর সেখানের তান্ত্রিক যে ছিল তারা তো বলেছিল তাকে 15,000 টাকা মাসে দেবে এবং তাদের কথা মতোই তারা ঠিক রেখেছে এবং সীমান্ত দাসকে তখন 15,000 টাকা তারা দিয়ে দেয়। তো 15,000 টাকা পেয়ে তো সীমান্ত দাস মহা খুশি এবং সে প্রতিজ্ঞা করে যে সে সব সময় তাদের সাথে থাকবে এবং যে কাজে দেয়া হোক না কেন সব ধরনের কাজ সে করে যাবে। এভাবে একদিন তাদের যে প্রধান তান্ত্রিক ছিল সে সীমান্ত দাসকে ডেকে নিয়ে বলে যে আগামী 4-5 দিন পর একটা পূর্ণিমার রাত আছে, সেই পূর্ণিমার রাতে নাকি তারা এক ধরনের যজ্ঞ করবে এবং সেই যজ্ঞে নাকি সীমান্ত দাসকে থাকতে হবে। তো এই কথা বলে দেয় সেই প্রধান তান্ত্রিক। তো সীমান্ত দাস বলে যে ঠিক আছে, সে থাকবে। তো 4-5 দিন পর সেই পূর্ণিমার রাতে সীমান্ত দাস চলে আসে তাদের এখানে। আসলে সীমান্ত দাসের দায়িত্ব ছিল সকাল থেকে সন্ধ্যা অবধি, তো এরপর সে বাড়িতে চলে যাবে। তো যেহেতু খুব রিকোয়েস্ট করে বলেছে ওই প্রধান তান্ত্রিক সীমান্ত দাসকে, তাই সে সন্ধ্যার পরও এখানে থেকে যায়, সে আর বাড়িতে যায়নি। তো সন্ধ্যার পর ওই তান্ত্রিকগুলো নাকি কি যেন নিজেদের মতো করছিল এবং বিভিন্ন পুরনো বই ছিল তাদের কাছে, সেই বইগুলো থেকে তারা কি যেন চর্চা করছিল। তো সীমান্ত দাস সেটা দেখে। তো দেখার পর অনেক রাত যখন পেরিয়ে যায়, প্রায় 9টা-10টা হয়ে যায়, তখন সীমান্ত দাস ওই তান্ত্রিকগুলোকে বলে যে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে বাড়িতে যেতে হবে, আমার একটু কাজ আছে, আমার খাওয়া দাওয়া করতে হবে, আমার সন্তান-সন্ততি আছে। তো তান্ত্রিকরা তখন বলে যে এখন আমরা একটু পরেই আমরা মেন কাজে বের হব, তোমাকে আজকে রাতটা আমাদের সাথে থাকতে হবে, তুমি আগামীকাল সকালে চলে যাও, আর আগামীকালের যে ডিউটিটা সবটা তোমাকে এটা করতে হবে না। তো তান্ত্রিকদের কথায় সীমান্ত দাস রাজি হয়ে যায়। তো রাজি হয়ে যাওয়ার পর ঠিক রাত 12টার সময় তান্ত্রিকরা চারজন যে তান্ত্রিক ছিল তারা কিছু জিনিসপত্র সাথে নিয়ে সীমান্ত দাসকে সাথে নিয়ে তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে যায়। উঠে সেখানে সীমান্ত দাস দেখতে পায় যে বেশ কিছু বাংলো আছে। বাংলোগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো, অর্থাৎ উসমান সাহেব যে পুরনো বাংলোগুলো দেখেছিলেন, যে এখানে গিয়েছিলেন, ওইটাই ছিল। ওইটাতেই বছরখানেক আগে নতুন ছিল, এটা বছরের তালে ব্যবহার না করাতে পূর্ণ হয়ে গিয়েছে, আর গাছপালা জন্মেছে আশেপাশে। কিন্তু ওই সময় সীমান্ত দাস যখন গিয়েছিল তান্ত্রিকদের সাথে, ওই সময় ওটা পরিষ্কার ছিল এবং ব্যবহার উপযোগ্য ছিল।
তো সেখানে যাওয়ার পর ওই যে বাংলোর পেছনে কুয়োটা ছিল, সেই কুয়োটার কাছে সীমান্ত দাসকে নিয়ে যাওয়ার পর তান্ত্রিক সীমান্ত দাসকে আদেশ দেন যে কুয়োর চারপাশে কিছু সিঁদুরের পাউডার ছিটিয়ে দিতে। তো তান্ত্রিকের কথা মতো সীমান্ত দাস তান্ত্রিকের থলে থেকে সিঁদুরের পুটলিটা বের করে সেগুলো ছিটিয়ে দিতে থাকে চারপাশে। ছিটিয়ে দেওয়ার মধ্যখানে দেখতে পায় যে আরেকজন তান্ত্রিক ওই যে বাংলোগুলো ছিল সেই বাংলোগুলোর ভেতর থেকে একটা মেয়ে বাচ্চা এবং আরেকটা ছেলে বাচ্চাকে তারা ধরে আনে। এবং সীমান্ত দাস মানে দেখে অবাক হয়ে যায় যে তারা হঠাৎ কোত্থেকে এলো এখানে। তো সীমান্ত দাস তাদের জিজ্ঞেস করছেন যে আপনার তাদেরকে কই পেলেন এবং তাদেরকে এখানে কেন এনেছেন, এই ছোট বাচ্চাদেরকে। তো তান্ত্রিক বলে যে তোমার এত কিছু দেখার দরকার নেই, আমরা যেভাবে বলতেছি সেভাবে তুমি কাজ করো, আর যা হচ্ছে তা দেখে যাও। ওই বাচ্চা দুটো খুব কান্না করছিল নাকি তখন। তো ওই তান্ত্রিকগুলো তখন তাদের মুখে কাপড় বেঁধে ওই কূপের পাশে বসিয়ে তারা বেশ কিছুক্ষণ আগুন জ্বালিয়ে কি যেন যজ্ঞ টাইপের কিছু একটা করে। তো করার পর একটা পর্যায়ে ওই তান্ত্রিকগুলো সীমান্ত দাসকে বলে যে তুমি কিছুক্ষণের জন্য ওই বাংলোর ভেতরে চলে যাও এবং আশেপাশে উকি দিয়ে দেখার চেষ্টা করবে না বাইরে কি হচ্ছে। তুমি বাংলোর ভেতরে চলে যাও, আমরা যখন তোমাকে ডাকবো তখন তুমি আসবে। তো তান্ত্রিকের কথা মতো সীমান্ত দাস তখন ওই বাংলোগুলোর ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর সে সেখানে বসে ভেতরের যে রুমগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিল। তো দেখার পর প্রায় 10-15 মিনিট কেটে যায়। তারপর একজন তান্ত্রিক তাকে নক করে দরজার মধ্যে যে তুমি বাইরে চলে আসো। তো বাইরে চলে আসার পর সীমান্ত দাস দেখতে পায় যে কূপের চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, রক্তের ছিটাফোঁটা। তো সীমান্ত দাস তখন তান্ত্রিককে জিজ্ঞেস করে যে এখানে রক্তের ছিটা আসলো কোত্থেকে, আর যে ছোট বাচ্চা দুটো ছিল তারা কোথায়। তখন যে প্রধান তান্ত্রিক ছিল সে বলে যে ওই বাচ্চা দুটোকে তো বলি দিয়ে দিয়েছি, তাদের রক্ত ওই কূপের মধ্যে দিয়ে দিয়েছে। কূপে আমাদের কিছু পালিত জিন আছে শক্তিশালী, তাদেরকে প্রতিদিন ভোগ দিতে হয় কিছু রক্ত, কিন্তু আমরা তো প্রতিদিন দিতে পারি না, আমরা মাসের একটা নির্দিষ্ট সময়ে ভোগ দেই, আমাদেরকে তো মানুষ পেতে হবে। তো তারপর বলে যে রক্তটুকু ভোগ দিয়েছি কূপের জিনকে, আর বাকি শরীরটা ভোগ দিয়েছি দানব জিনকে। তো তখন সীমান্ত দাস খুবই ভয় পেয়ে যায় এবং সে মনে মনে এত ঘৃণা করে তাদেরকে যে তারা এত অনৈতিক এবং মানে কি জঘন্য টাইপের তারা কাজ করছে। তো তখন ওই মুহূর্তে সীমান্ত দাস আর তাদেরকে কিছু বলে না। কাজ শেষ করে তারা আবার পুনরায় তাদের ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে আরও টুকটাক কিছু কাজ করে সীমান্ত দাস করে সে ভোর সকালবেলা চলে আসে তার বাড়িতে। সেখানে আসার পর 2 দিন যায় 3 দিন যায়, সে আর ওই তান্ত্রিকের কাছে যায় না। তো সে নিয়ত করে ফেলেছে যে এইসব খারাপ মানুষের কাছে সে যাবে না, তারা জঘন্যতম অপরাধ করেছে। এবং সে মনে মনে একবার সিদ্ধান্তও নিয়েছিল যে সে তাদের যে উপজেলার পুলিশ আছে, সেই থানা আছে, সেই থানাতে গিয়ে সে কমপ্লেন করবে। তো এই কথা ভাবতে ভাবতেই প্রায় কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে তাদের যে তান্ত্রিক তাকে চাকরির অফারটা দিয়েছিল সেই তান্ত্রিক তার বাসায় আসে। আসার পর সে ওই তান্ত্রিকটা সীমান্ত দাসকে জিজ্ঞেস করে যে সে যায়নি কেন এতদিন যাবৎ, এবং সে যেন এখনই তার সাথে বেরিয়ে যায়, এই কথা বলে তান্ত্রিক জোরাজুরি করছিল। তো এক পর্যায়ে সীমান্ত দাস বলে যে না, আমি আর তোদের সাথে যাব না, তোরা যে অনৈতিক কর্মকাণ্ড করস, তোরা পাপের ভাগীদার আমি হতে চাই না। তো এই কথা বলে সীমান্ত দাস উল্টো রাগারাগি করছিল তান্ত্রিকের সাথে। তো এক পর্যায়ে তান্ত্রিক নাকি খুব রেগে অভিশাপ দিয়ে বলে যে তোর মৃত্যু অনিবার্য, দেখবি তোর আর তোর ফ্যামিলির অবস্থা আমি কি করি। তো এই কথা বলে তান্ত্রিক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এর ঠিক 2 দিন পর থেকেই নাকি সীমান্ত দাসের বাড়িতে নানা ছোটোখাটো প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। এর মধ্যে কিছু কিছু ঘটনা ছিল যেরকম সাধারণ টাইপ থাকে না, যে তাদের টিনের চালে ঢিল পড়তো অনেক দূর থেকে,
ঢিলের আওয়াজ শুনতো। আবার মাঝে মাঝে মনে হতো যে তাদের বাড়ির চারপাশে কেউ যেন হাঁটাহাঁটি করছে। তো এরকম ফিল হতো তাদের। তো একটা কথা বলে রাখা ভালো যে সীমান্ত দাসের ফ্যামিলিতে মাত্র 3জন ব্যক্তি ছিল, যে সীমান্ত দাস নিজে, সীমান্ত দাসের ওয়াইফ এবং তার একটা 4 বছরের একটা ছেলে। এই 3জনই তারা তাদের ঘরে থাকতো। তো এই অবস্থা দেখে তো তার ওয়াইফ খুবই ভয় পেয়ে যায় এবং সে বলে যে সে নাকি এখানে থাকবে না, তাদের বাপের বাড়িতে চলে যাবে। তো ঠিকই এর পরের দিন সীমান্ত দাসের ওয়াইফ তার ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। তো সীমান্ত দাস এখানে একা থাকবে, সে আর যায়নি তার শ্বশুর বাড়িতে। যেদিন তার ওয়াইফ চলে যায় সেদিন রাতে তো সীমান্ত দাস তার বাড়িতে একা ছিল। তো ওই দিন রাতে সে রাতের খাবার দাবার খেয়ে যখন শুয়ে পড়ে, তখন তার কেমন যেন একটা ফিল হচ্ছিল যে তার ঘরের ভেতর, লাইট তো নিবানো ছিল, তার ঘরের ভেতর কিছু মানুষের হাঁটাহাঁটির সে শব্দ শুনতে পাচ্ছিল। তো এই সব অনুভব, সে যখন শব্দটা শুনতে পাচ্ছিল তখন সে সাথে সাথে রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। তো জ্বালার পর সে দেখে যে না, কিছুই তো নেই। সে আশপাশ এবং খাটের নিচ ভালো করে খোঁজাখুঁজি করেও সে কিছুই দেখতে পায় না। তো সে যখন আবার লাইটটা নিভিয়ে যখন সে আবার বিছানায় শুয়ে পড়ে, এর ঠিক কিছুক্ষণ পরেই সে আবারও শুনতে পায় যে তার রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে, অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করছে। তো এটা শোনার পর সে তো বেশ ভয় পেয়ে যায়। সে আবারও রুমের লাইট জ্বালিয়ে দেয় এবং রুমের লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে হাঁটাহাঁটির যে শব্দটা ছিল সেটা ভেনিশ হয়ে যায়, আর থাকে না সেই শব্দ। সে রুমের লাইট জ্বালিয়ে সে বিছানায় বসে থাকে, তার ঘুম আসছিল না। তো এভাবে সে বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার যে ঘরের দরজাটা ছিল, তো একটা পর্যায়ে সে শুনতে পায় যে তার ওয়াইফ ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে তাকে ডাকছে যে দরজাটা খুলো, আমি বাপের বাড়ি থেকে এসে পড়েছি। তো এই কথাটা যখন সে শুনতে পায় তখন সে মনে মনে ভেবে নেয় আসলেই তো তার ওয়াইফের কণ্ঠ এবং তার ওয়াইফ হয়তো এসেছে। সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয় এবং দরজাটা খুলে দেওয়ার পর সে তার দেখতে পায়, তার দেখে সে সেখানেই সেন্স হারিয়ে পড়ে যায়। এবং সেন্স হারানোর আগে সে যা দেখতে পায় সেটা ছিল বিশাল দেহী একটা অবয়ব, কালো কালো জামা পরা এবং চোখগুলো লাল টকটক করছে এবং দাঁতগুলো দেখে মনে হচ্ছিল যেন হিংস্র বাঘের দাঁতের মতো ধারালো, চিকন, এবং দুই হাতের মধ্যেই কঙ্কালের যেরকম আঙ্গুল থাকে না, হাতের হাড়গুলো থাকে না, এরকম দুটা হাতই দেখা যাচ্ছিল স্পষ্ট। এই জিনিসটা দেখা মাত্রই সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন সীমান্ত দাসের জ্ঞান ফিরে তখন সে তাকে নিজেকে আবিষ্কার করে ওই যে তান্ত্রিকের ডেরায় কাজ করতো, সে ওই তান্ত্রিকগুলোর ডেরায় সে নিজেকে আবিষ্কার করে। সেখানে যখন সে জ্ঞান ফিরে তখন সে চারপাশটা দেখে বুঝতে পারে। তখন ওই তান্ত্রিকগুলোর মধ্য থেকে একজন তান্ত্রিক তার কাছাকাছি আসে, এসে জিজ্ঞেস করে যে তুই আমার সাথে রাগারাগি করেছিলি না, দেখ তোর অবস্থা আমি এখন কি করি। তো তারপর সীমান্ত দাস বেশ ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে তান্ত্রিকদের আসলে অনেক ক্ষমতা রয়েছে। তো এই কথা যখন সে শুনে তান্ত্রিকের কাছ থেকে, তখন সে তান্ত্রিকের ওই যে তান্ত্রিক ছিল ওই তান্ত্রিকের পায়ে পা জড়িয়ে ধরে সে ক্ষমা চাইতে থাকে যে না, তার অনেক ভুল হয়ে গিয়েছে, সে আর কোনোদিন এইসব ভুল করবে না এবং সে এই বিষয়ে মাফ চেয়ে নেয় ওই তান্ত্রিকের কাছে। তো মাফ চাওয়ার পর সে বলে যে আমাকে মাফ করে দেন, আর আমিও আপনাদের সাথে কাজ করতে চাই না, আমার ভালো লাগে না এইসব কাজ, আমি খুব ভয় পাই এসব কাজ করতে। তো অনেক বোঝানোর পর সেই তান্ত্রিক মেনে নেয় যে ঠিক আছে, তুই আমাকে অপমান করছস। ওই তান্ত্রিক তখন সীমান্ত দাসকে বলে যে তুই আমাকে অপমান করছস, সে অপমানের শাস্তি কিন্তু আমি তোকে নিজে দিই নাই, আমার যে জিনগুলো আছে সেই জিনগুলোই তোকে শাস্তি দিয়েছে। সেই জিনগুলো কিন্তু তোর উপরে খুব নারাজ, তোকে যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তো তখন সীমান্ত দাস আবারও পা জড়িয়ে কান্নাকাটি করতে থাকে যে না, আমার তো ছোট ছেলে আছে, ওয়াইফ আছে, তা আমি যদি মারা যাই তাহলে তাদেরকে দেখবে কে তাদেরকে পালবে। তো তান্ত্রিক বলে যে ঠিক আছে, বড় কোনো ধরনের ক্ষতি তারা করবে না, কিন্তু তারা খুব রাগান্বিত হয়ে আছে, মাঝে মাঝে তোদের ফ্যামিলিতে হয়তো সমস্যা করতে পারে।
তাহলে আমার কিছু করার নেই, কারণ তুই বেয়াদবি করছিস আমার সাথে, এটার ফল তুই ভোগ করতে হবে তোকে। তো এই কথা বলে বিদায় নিয়ে মাফ টাফ চেয়ে সীমান্ত দাস ওই তান্ত্রিকের ডেরা থেকে তার বাড়িতে চলে আসে। তো এসে তার ওয়াইফকে কল করে জানায়, তারপর তার ওয়াইফ চলে আসে, যে বলে যে আর কোনো ধরনের সমস্যা হবে না। এরপর থেকেও এখনো পর্যন্ত মাঝে মাঝে তাদের ফ্যামিলিতে নানা ধরনের সমস্যা দেখা যায়, এবং মাঝে মাঝে তার যে ছোট ছেলে আছে না, ওই ছেলেটা মাঝে মাঝে পাগলামি করে এবং খুঁজে পাওয়া যায় না তাকে, মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়। তা আবার নির্দিষ্ট একটা সময় পর তাকে বাড়িতে খুঁজে পাওয়া যায়। তো ওই যে তান্ত্রিকের সাথে সে খারাপ ব্যবহার করেছিল, ওই ভুলের প্রায়শ্চিত্ত সে এখনো পর্যন্ত দিতেছে। ওই তান্ত্রিকগুলোর যে পালিত জিনগুলো ছিল সেগুলো এখনো তাকে নানানভাবে জ্বালাতন করছে এবং ডিস্টার্ব করছে। তো এই সমস্যার সমাধান করতে নাকি সে অনেক তান্ত্রিকের কাছে গিয়েছিল, অন্য তান্ত্রিক, এবং কয়েকজনের পরামর্শে সে মসজিদের কিছু হুজুরদের কাছেও গিয়েছিল পরিচিত। তো তাদের মাধ্যমেও নাকি তার কোনো ধরনের সমাধান হয়নি, যেই আগের মতোই সে সমস্যা ভোগ করত। তো সীমান্ত দাসের কাছ থেকে এইসব ঘটনা শোনার পর উসমান সাহেব বুঝতে পারেন যে আসলেই জিন জাতি মানুষকে ক্ষতি করে, কিন্তু তিনি প্রথমে এইসব বিশ্বাস করতেন না। যে জিন আছে ঠিক আছে, তিনি সেটা বিশ্বাস করতেন, কিন্তু তারা যে ক্ষতি করে মানুষকে, সেটা তিনি কোনোভাবেই মানতে রাজি নন। তো তিনি তো ওই পাহাড়ি এলাকায় গিয়ে নিজে সেটা দেখেছেন, উপলব্ধি করেছেন। নিজের 3 জন কলিগ হারিয়ে গিয়েছিল, তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করাতে চেয়েছিল ওই তান্ত্রিকগুলো, সেটাও তিনি উপলব্ধি করেছেন। এবং পরিশেষে তিনি ওনার যে পরিচিত রঞ্জন দাস ছিল, তার এক বন্ধু সীমান্ত দাসের কাছ থেকেও তিনি তার ফ্যামিলির এবং তার নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো তিনি শুনে বুঝতে পেরেছেন যে আসলে এগুলো সম্ভব। পরবর্তীতে তার যে কলিগরা ছিল উসমান সাহেব, সেই কলিগদের নিয়ে তিনি চলে আসেন ওনার অফিসে এসে যার যার বাসায় তিনি চলে যান, এবং যে 3 জন ব্যক্তি নিখোঁজ হয়েছিল তারা এতটাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল যে তাদেরকে অফিসে কর্মরত অবস্থায় রাখা যায়নি। পরবর্তীতে তাদেরকে কিছু পেনশন দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। তো এই ছিল উসমান সাহেবের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং পাশাপাশি উসমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি পাঠিয়েছেন আমাদের মডারেটর হাসিফ মাহমুদ ভাই। তো উনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবে আমি বলছি। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা একটি হন্টেড বাসা নিয়ে। তো ঘটনাটা চট্টগ্রাম বিভাগের অলঙ্কার নামক এলাকার একটা বাসা কেন্দ্রিক। আর ঘটনাটা আমার আপু, আম্মু আর আমার নিজের সাথেও ঘটেছে। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। 2012 কি 13 সালের কথা। তো আপু যে বাসায় থাকতো সেই বাসা ভেঙে ডেভেলপার কোম্পানির মাধ্যমে নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় সে বাসার মালিক। তো তিনি সকল ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তো আমার আপুর হাজব্যান্ড একজন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ছিলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো উনি ওনার কাজে ভীষণ ব্যস্ত থাকেন, যার কারণে নতুন বাসা খোঁজার মতো সময় ওনার হাতে ছিল না। তো ভাইয়া ওনার পরিচিত কয়েকজনকে বাসা খুঁজে দেবার অনুরোধ করে। ওনার এক কলিগ ওনাকে একটা বাসার কথা বলেন যেটা অলঙ্কার নামক এলাকায় ছিল। ভাইয়া কোনো প্রকার চিন্তা না করেই ওই বাসায় উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আপুরা যে বাসাটায় উঠে সেটি ছিল 4 তলা একটা ভবন, আর আপুরা যে ফ্ল্যাটে উঠে সেটা 4র্থ তলার একটা ফ্ল্যাট ছিল। আপুর ফ্ল্যাটের পাশে আরও 2টা ফ্ল্যাট ছিল যেগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল। তখনকার সময় আপুদের ফ্ল্যাটের যে পাশে 2টা ফ্ল্যাট ছিল ওখানে কেউ উঠেনি, ওটা সম্পূর্ণ খালি ছিল। এই বাসায় ওঠার 10 থেকে 15 দিন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক নর্মাল ছিল, তো তেমন কোনো সমস্যাও ছিল না। কিন্তু সমস্যাটা প্রথম শুরু হয় আমার আপুর মেয়ের সাথে। তো ওই মেয়ের বয়স ছিল 5 কি 6 বছর মতো তখন।
তো ওর সাথে যে সমস্যাটা হয় সেটা হলো ও নিজে নিজে কথা বলা শুরু করে। মানে মানে নিজে নিজে কথা বলতো, অর্থাৎ মনে হতো যে সে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। তো আপু প্রথমে এটা নর্মাল ভাবেই নেয়, তো ভাবে যে বাচ্চা মেয়ে হয়তো, তাই একা একা সে নিজের সাথে কথা বলছে। কিন্তু ওর এই ব্যাপারটা দিন দিন বাড়তেই থাকে। তো আপু একদিন ওকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফিরে দেখে ও ঘুম থেকে উঠে বারান্দার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আর হাসছে। আপুর এই ব্যাপারটা দেখে একটু অন্যরকম লাগে। তো আপু সাথে সাথে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে কথা বলছো আম্মু? তো আপুর মেয়ে যেটা বলে সেটা শুনে আমার আপু বেশ ভয় পেয়ে যায়। আপুর মেয়েটা বলছিল আমি মামার সাথে কথা বলি। তা আপু শুনে অবাক হয়ে যায়, বলে কোন মামার সাথে কথা বলো? তখনও বলে ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে মামা, ওই মামার সাথে কথা বলি। তো এটা শুনে আপু প্রচণ্ড ভয় পায়। আপু বলে যে বারান্দায় তো কেউ নেই। ও বলে মামা এখন চলে গেছে, তুমি এখান থেকে চলে যাও, তাহলে মামা আবার এসে আমার সাথে কথা বলবে, আমার সাথে খেলা করবে। রাতের বেলা ভাইয়া যখন বাসায় আসে তখন আপু ভাইয়াকে সব কিছু খুলে বলে। তো ভাইয়া এই বিষয়টা শুনে তেমন পাত্তা দেয় না। ভাইয়া বলে ও বাচ্চা মেয়ে, সারাদিন একা থাকে, তাই হয়তো এমন করে। আর এ বিষয়ে আপুকে চিন্তা করতে বারণ করে দেন ভাইয়া। তার কিছুদিন পর শুরু হয় নতুন একটা সমস্যাটা ছিল এরকম যে সন্ধ্যার পর থেকে বাসার ছাদে বিভিন্ন রকম শব্দ হতে থাকে। শব্দগুলো এমন মনে হয় যে কেউ অনেকগুলো ইট একসাথে উপর থেকে নিচে ফেলে দিলে যেরকম শব্দ হয় না, তো এরকম মনে হচ্ছিল যে ছাদের উপরে কেউ অনেকগুলো ইট উপর থেকে ছাদের মধ্যে ফেলছে। আবার গ্রামে অনেকে শিল পাটা দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয় না, ঠিক তেমন মশলা পেশার শব্দ হতে থাকে। এই শব্দগুলো এমনভাবে হতো যে মনে হতো ছাদে অনেক মানুষ আছে, ওদের হাঁটা চলার শব্দ পাওয়া যেত স্পষ্ট। এই শব্দগুলো সন্ধ্যার পর থেকে শুরু করে ঠিক রাত 2:30 কি 3টা পর্যন্ত চলতো, এরপর বন্ধ হয়ে যেত। এরকম শব্দ প্রতিদিন চলতে লাগলো। একদিন হলো কি, এই শব্দগুলো এমনভাবে হতে লাগলো যেন পুরো ছাদ ভেঙে ফেলবে। ভীষণ শব্দের কারণে নিচের যে ভাড়াটিয়ারা তারা আমার আপুর বাসায় এসে নক করে। তখন আপু দরজা খুললে ওনারা আপুর সাথে রাগারাগি করতে থাকে যে আপনারা কি করেন বাসার মধ্যে, এরকম শব্দ হয় কেন? তো ওনারা আপুকে বলে আপনি বাসায় সন্ধ্যার পর থেকে কি করেন, নিচের শব্দের জন্য থাকা যায় না। তো আপু ওনাদের রুমে ঢুকতে বলে। ওনারা রুমে ঢুকে তারা তখন শুনতে পায় যে শব্দটা ছাদ থেকে আসছে। আপু তখন ওনাদের বলে শব্দ সব সময় ছাদ থেকে আসে। তখন তাদের মধ্য থেকে কয়েকজন ছাদে যায় দেখার জন্য যে ওখানে কে আওয়াজ করে এরকম। কিন্তু ছাদে গিয়ে তারা কাউকে দেখতে পায় না, আর শব্দ তখন বন্ধ হয়ে যায়। তো এতটুকু পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু তারপরের সমস্যা শুরু হয় আপুর ফ্ল্যাটের ভেতরে। প্রথম ছোটোখাটো ঘটনা শুরু হয়। যেমন আপু একদিন ওয়াশরুমে গিয়েছিল, হঠাৎ বিকট শব্দে ওয়াশরুমের লাইটটা ব্লাস্ট হয়। তা আপুর চিৎকার করে ওয়াশরুমের বাইরে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে যায়। ঘণ্টাখানিক পর আপুর জ্ঞান ফিরলে ভাইয়া আপুকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তা আপু তখন বলে লাইটটা ব্লাস্ট হওয়ার পর আপু স্পষ্টভাবে বুঝতে পারে কেউ যেন আপুর ঘাড়ে হাত রাখে। ওই হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, আর ফিস করে একটা শব্দে কি যেন বলছে, যে ভাষা আপু বুঝতে পারেনি। এই একই ঘটনা আমার বড় ভাইয়ের সাথেও ঘটে। ভাইয়া আপুর বাসায় বেড়াতে গেলে ওর সাথেও ওয়াশরুমে সেম ঘটনাটি ঘটে, যার কারণে ভাইয়া একদিন পরে আপুর বাসা থেকে চলে আসে। তো আপুর বাসায় ইনসিডেন্টগুলো বেশি ঘটত তখন যখন ভাইয়ার নাইট ডিউটি থাকতো, অর্থাৎ রাতে যখন ভাইয়া বাসা থেকে চলে যেত, আপু একা থাকতো বাসায়, তখনই এইসব ঘটনা ঘটত। একদিন আপু রাতে শুয়ে আছে, আপুর চোখে ঘুম একটা ভাব চলে আসে।
এমন সময় আপু লক্ষ্য করে একটা বিশাল ছায়া আপুর বেডের চারদিকে ঘুরছে আর হুম হুম এরকম একটা শব্দ করছে। তো আপু চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। আপু ভয়ে নিচে আরেক ভাড়াটিয়ার ফ্ল্যাটে চলে যায় এবং সারা রাত ওখানেই থাকেন। আপুর বাসায় আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটত, যার ব্যাখ্যা তিনি কখনোই পাননি। আপুর বাসার একটা রুমের দেয়ালে প্রতিদিন রাত 11টা থেকে 12টার দিকে দরজা খোলার একটা শব্দ হতো এবং সেম শব্দটা রাত 2টা থেকে অর্থাৎ রাত 2:30 থেকে 3টার দিকে আবারও হতো। শব্দটা মনে হতো যে রুমের একদম দেয়ালটাতে হচ্ছে। আপুর পাশের ফ্ল্যাটগুলো তো খালি ছিল, ওইখান থেকে শব্দ আসার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এই শব্দটা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে হতো। আপু একদিন রাতের বেলা ওর মেয়েকে খাবার খাওয়াচ্ছিল। আপু তখন হঠাৎ লক্ষ্য করে যে রুমের দেয়ালের মধ্যে একদিক থেকে আরেক দিকে বিশাল একটা ছায়া আসা যাওয়া করছে। তো আপু পুরো ফ্ল্যাটে গম গম করে একটা শব্দ ইকো হচ্ছে, মানে এটা শুনতে পাচ্ছিলেন তিনি। এটা দেখে আপু চিৎকার করে সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। নিচতলার ভাড়াটিয়ারা আপুর চিৎকার শুনে এসে দরজা ভেঙে আপুকে উদ্ধার করে। এই বাসায় থাকা অবস্থায় আপু অনেক বাজে বাজে স্বপ্ন দেখত। আপু প্রায় সময়ই একটা স্বপ্ন দেখত যে একটা অস্পষ্ট ছায়ামূর্তি আপুকে বলছে, এখান থেকে চলে যা, আমাদের জায়গা ছেড়ে দে। আপু স্বপ্নের কথা ভাইয়াকে বললেও ভাইয়া কেন যেন কখনোই তা বিশ্বাস করতে চাইত না। ভাইয়া বলতো এটা আপুর মনের ভুল। সর্বশেষ যেটা ঘটে, তারপর আপু ওই বাসায় একা থাকার আর সাহস করে না। ওই দিন আপু বাসায় গরুর মাংস রান্না করেছিল। রাতে তরকারি গরম করে আপু চুলার উপরে পাতিল রেখে দেয়। ভাইয়া বাসায় আসার পর আপু ভাইয়ার জন্য খাবার বাড়তে রান্নাঘরে যায়। তো আপু এক চিৎকারে রান্নাঘর থেকে তখন দৌড়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে আবার অজ্ঞান হয়ে যায় এবং আপুর হাতের কয়েকটা আঙুল ভেঙে যায়। তো আপুকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আপুর জ্ঞান ফিরে। ভাইয়া আপুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, কেন আপু এমন চিৎকার করে দৌড় দিল। আপু তখন বলে যে তিনি রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরের জানালা দিয়ে কালো কুচকুচে লোমশ একটা হাত আপুর রান্না করা তরকারির পাতিলে হাত দিয়ে রেখেছে। এটা দেখে আপু চিৎকার করে। একটা কথা বলে রাখি যে আপু থাকে 4 তলাতে, সেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে কাজ করা তো কখনোই সম্ভব না। এই ঘটনার পর আপু কিছুতেই বাসায় একা থাকতে চাইতো না, যার জন্য আমি আমার আম্মু আমার আপুর বাসায় যাই কিছুদিন থাকার জন্য। আপুর বাসায় যাওয়ার পর আমরা নিজেরাও এই ঘটনাগুলো ফেস করি। ছাদের আওয়াজ, দেয়ালের মধ্যে দরজা খোলার শব্দ, এগুলো প্রত্যেক দিন ঘটে। আমরা যেদিন এসে পড়ব তার আগের দিন ঘটে আম্মুর সাথে ঘটনা। আমি আর আম্মু এক রুমে ঘুমিয়েছিলাম। রাতে আম্মুর গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমার আম্মুর মাথার চুলগুলো এমনভাবে বাতাসে ভেসে আছে যেন মনে হচ্ছে কেউ চুলগুলো ধরে রেখেছে। আর আম্মুর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। আমি তখন আমার আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু তখন ভয়ে কেঁদে দেয়। আম্মু একটু স্থির হয়ে বলতে থাকে। আম্মু যখন ঘুমিয়েছিল তখন ওনার কারো হাঁটার শব্দে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খোলে আম্মু দেখতে পায় যে বিছানার চারপাশে একটা 7 থেকে 8 ফিট লম্বা ছায়া ঘুরছে, আর এক সময় আম্মুর চুল ধরে সেই ছায়াটা টান দেয়। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম এটা শুনে যে আম্মু ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছিল। এরপরও কেন এটা ঘটলো তা আমার জানা নাই। পরদিন শুক্রবার সকাল 11টার দিকে ছাদ থেকে আওয়াজ আসতে থাকে, যা আমাদের একদম আশ্চর্য করে দেয়, কারণ দিনের বেলাতে তো এমন ঘটতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারছিলাম না। আর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তো সবসময় রাতেই ঘটেছে, অর্থাৎ ছাদ থেকে যে আওয়াজটা আসতো সেটা তো রাতেই শুনেছিলাম, কিন্তু আজ সেটা দিনের বেলা 11টার সময় আসছে। তো আমি আর ভাইয়া যখন ছাদে যাই দেখার জন্য যে কি আছে ছাদে,
কিন্তু তখন ছাদে গিয়ে আমরা আর কিছুই দেখতে পাই না। আম্মু তখন ভাইয়াকে বলে যে বাসাটা চেঞ্জ করে নিতে, আর নতুন বাসায় যাওয়ার আগ পর্যন্ত আপুকে আমাদের সাথে কুমিল্লাতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আমরা চলে আসার আগে ওই বাসার কেয়ারটেকারের সাথে কথা বলি, ওনাকে জিজ্ঞাসা করি যে কেন বাসায় এসব ঘটনা ঘটছে। উনি প্রথমে বলতে না চাইলেও আমার জোড়াজুড়িতে বলতে বাধ্য হয় যে তিনি বলেন যে এই বাড়ি তৈরির আগে জায়গাটা ছিল একটা পরিত্যক্ত ডোবা, তো পরবর্তীতে ডোবা ভরাট করে এই বাড়ি তৈরি করা হয়। তো বাড়ির কাজ শেষে যখন ভাড়া দেয়া হয়, চতুর্থ তলাতে কেউই নাকি থাকতে পারে না। চতুর্থ তলায় কোনো ভাড়াটিয়া উঠলেই তাদের সাথে ঘটতে থাকে নানা রকম ঘটনা। এই সমস্যা সমাধানের জন্য বাড়ির মালিক একজন হুজুর এনেছিলেন বাড়ি বন্ধ করার জন্য, কিন্তু হুজুর নাকি সেই কাজও করতে পারেনি। যাওয়ার সময় হুজুর নাকি বলে গেছেন যে ওরা দেওজাতির জিন, ডোবার পাশে ওরা থাকতো অনেক বছর ধরে। সেই জায়গা ভরাট করে বাড়ি নির্মাণ করাতে ওরা এখন এই বাড়িতে আস্তানা গেড়েছে। হুজুর নাকি বলে গেছেন যে চতুর্থ তলাতে কেউই থাকতে পারবে না, এটা ওই দেওদের কবলে। কেয়ারটেকারের কথা শুনে ভাইয়া অনেক রেগে যায়। ভাইয়া ওনাকে জিজ্ঞেস করে যে কেন তাহলে 4 তলাতে ভাইয়াকে বাসা ভাড়া দিল। কেয়ারটেকার তার কাজের জন্য ক্ষমা চায়। তো আমরা ওই দিনই আপুকে নিয়ে কুমিল্লায় চলে আসি, আর ভাইয়া 1 সপ্তাহের মধ্যে নতুন বাসা ঠিক করে ওই বাসা ছেড়ে দেয়। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না গুছিয়ে লিখতে পেরেছি কিনা। যদি ভালো লাগে তাহলে ঘটনাটি শেয়ার করবেন। কুমিল্লা থেকে হাসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি মায়াবাপতিকতার আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আমি আজকে ঘটনা শুরু করার আগে একটু বলতে যাচ্ছি যে কোরবানিদের পর থেকে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। জ্বর এসেছিল, তারপর শরীরটা বেশ খারাপ। এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন। এছাড়া অন্যান্য যারা অসুস্থ আছে আমাদের চেনা জানা আশেপাশে সবার জন্যই দোয়া করবেন। তো আজকে আমি ছোট ঘটনা দিয়েই শুরু করছি। বেশ কিছু ছোট ঘটনা আপনাদের মাঝে আমি মেল থেকে সংগ্রহ করে এটা এখন শেয়ার করব। তো যেভাবে ঘটনাগুলো পাঠানো হচ্ছে সেটাই আপনাদের মাঝে এখন তুলে ধরছি। তো প্রথম ঘটনা আজকের যিনি পাঠিয়েছেন তিনি জয় ভাই। শুরু করছি ওনার মতো করে। আমি ইমামুল মোত্তাকিন জয়। আজ যে ঘটনা শেয়ার করবো তা ঘটেছে লাল মিয়া নামের এক লোকের সাথে। লাল মিয়া পেশায় দিনমজুর ছিল। যখন ঘটনাটি ঘটে তখন লাল মিয়া বগুড়া জেলার কোনো একটা জায়গায় কাজ করত। তখন লাল মিয়া ও তার সঙ্গীদের একটা বদভ্যাস ছিল যে তারা রাত জেগে তাস খেলত। তারা প্রায়ই খোলা জমির মাঝে বসে গভীর রাত পর্যন্ত এরকম তাস খেলত। একদিন রাতে তারা আবার তাস খেলতে বসে। তো তারা সেদিন যে জমিতে খেলতে বসে তার বর্ণনা এমন যে জমিটির এক পাশে বয়ে গেছে ছোট একটি নদী এবং একটু দূরে ছিল একটি বাঁশঝাড়, আর অন্য পাশে ছিল বিশাল খোলা প্রান্তর অর্থাৎ ফসল মাঠ। তো সেদিন তাস খেলার এক পর্যায়ে লাল মিয়া প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য দলের বাকিদের থেকে আলাদা হয়ে একটু দূরে যায়। সে নদীর পাড়ে গিয়ে তার কাজ সারতে থাকে। তখন সে শুনতে পায় করুণ সুরে কোন একটি মহিলা গুনগুনিয়ে কান্না করছে, কিন্তু আওয়াজ খুব আস্তে শোনা যাচ্ছে। তো সে প্রকৃতিটাকে সাড়া দিয়ে সে খুঁজতে থাকে কে কান্না করছে, আওয়াজটা আসলে কোথা থেকে আসছে, কারণ এরকম সময় কেউ তো কান্না করার কথা নেই নিরিবিলি জায়গায়। কিন্তু সে ভাবতেই পারেনি তার জন্য কি অপেক্ষা করছে সামনে। হালকা চাঁদের আলো খুঁজতে খুঁজতে সে খেয়াল করে বাঁশঝাড়ের কাছ থেকে কিছু একটা তার দিকে অগ্রসর হচ্ছে। সে বুঝতে পারে সেটি দেখতে একটি মহিলা অভাবের মতো, কিন্তু মানুষ নাকি অন্য কিছু তা বুঝতে পারে না। সে অভাবটা যতই কাছে আসছে কান্নার আওয়াজটা ততই বেড়ে যাচ্ছিল। অভাবটি তার কাছে এলে সে যা দেখে তা দেখে সে একেবারে স্তব্ধ হয়ে যায়। তার পুরো শরীর অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। লাল মিয়া দেখে এটি একটি নারী মূর্তি, যার পুরো শরীর ঢাকা দুটুকরো গামছা দিয়ে। মাথা অনেক লম্বা লম্বা চুল এলোমেলো, আর মুখ ভর্তি আঁকা বাঁকা দাগ। চোখ, মুখ, ঠোঁট না কিছুই বোঝা যায় না, অর্থাৎ দাগের কারণে চেহারা কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর সারা শরীরে ফোসা পড়ার মতো দাগ।
দেখে মনে হচ্ছিল পুরো শরীরে আগুনে ঝলসে গেছে। অভাবটি কাঁদতে কাঁদতে লালমিয়ার একবারে কাছে এসে দাঁড়ায়। সে তার হাত দিয়ে লালমিয়াকে নদীর দিকে ইশারা করে। লালমিয়া তখন নদীর দিকে তাকে দেখে একটি নৌকা বাঁধা আছে। মহিলা অভাবটি নৌকায় উঠে বসে এবং লালমিয়াকেও নৌকায় উঠে আসতে ইশারা দেয়। তো লালমিয়ার ভাষ্য মতে এতক্ষণ যা যা ঘটলো পুরো সময়টা লালমিয়া একটা ঘোরের মধ্যে ছিল। সে কেমন জানি শুধু দেখিয়ে চলছিল। যখন মহিলাটি তাকে নৌকায় উঠার ইশারা দেয় তখন তার ঘোর কেটে তার ঘোরটা কাটে এবং তিনি বুঝতে পারে যে সে বিপদে পড়েছে, তার সাথে ভালো কিছু হচ্ছে না। তো সে ভাবতে থাকে যে কি করবে এখন। তো সে কিছুই বুঝছিল না যে তার কি করা উচিত এখন। তখন সে মহিলা আবারও তাকে নৌকায় ওঠার ইশারা দেয়। তখন লালমিয়া বাঁচার তাগিদে বুদ্ধি খাটতে থাকে। সে নৌকার কাছে গিয়ে নৌকাকে জোরে একটা ধাক্কা দেয় যাতে নৌকা নদীর মাঝে চলে যায়। তখন সে নদীর পাড় থেকে উঠে আসে। এসে সে আবার ওই দিকে তাকায় মহিলা কি করে তা দেখতে, কারণ সে তো নৌকা তো ঢাকা দিয়ে ফেলে দিয়েছে, মানে নদীর দিকে যাতে চলে যায়। সে দেখে মহিলা নৌকাটার থেকে লাফ দিয়ে নদীর ওই পারে চলে যাচ্ছে। মানে সে এখন নিজেই গভীর নদীর এক পার থেকে আরেক পারে লাফ দিয়ে চলে যাচ্ছে। এটা দেখে লালমিয়া ঠিক থাকতে পারে না। তার কথা হচ্ছে নদীতে এত পানি, মহিলাটা কিভাবে এরকম ভাসমান অবস্থায় এতটুকু পথ, মানে কম করলেও 3-4 মিটার রাস্তা হবে, দেখে দৌড়ে এসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। পরদিন যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে তার বিছানায় দেখে এবং তার শরীরটা তখন বেশ দুর্বল থাকে। তখন তার সহকর্মীরা তাকে জিজ্ঞাসা করে যে গতরাতে কী হয়েছিল। তখন তিনি পুরোটা ঘটনা বলে এবং লালমিয়া জানতে পারে যে মহিলা অভাবটি গ্রামের যেদিকে যাচ্ছিল বেশিরভাগ মানুষই ওই গ্রামে নাকি কয়েকদিনের মধ্যে বেশ অসুস্থ হয়ে যায় এবং তারা নাকি জ্বর এবং বসন্তে আক্রান্ত হয়েছিল। এটা ছিল লালমিয়ার ঘটনা। ধন্যবাদ ভাই আপনাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। এখন যাচ্ছি শ্রোতা বন্ধুরা আমি আরেকটি ঘটনায়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আলামিন ভাই। তিনি যেটা বলেন যে তিনি একসাথে ছোট দুটি ঘটনা এখানে এখন আমাদেরকে মিলে পাঠিয়েছেন, তো সেটা শেয়ার করার জন্য চলে যাচ্ছি ওনার মতো করে ওনার এই ঘটনায়। আজকের এই প্রথম ঘটনাটি আমার সাথে ঘটেছে একটি ঘটনা। আমার নানা একজন পুলিশ কর্মকর্তা হয় চাকরির সুবাদে তাদের বহুদিন পাবনা শহরে থাকতে হচ্ছিল। একদিন মামা সন্ধ্যার আগে আগে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। তো রাস্তায় তার সাথে তার এক বন্ধুর দেখা হয়ে যায়। তখন তার বন্ধু তাকে বলে যে চল শ্মশানে যাই, একটু ঘুরে আসি। তো মামা একটু আচমকা এটা শুনে অবাক হয়ে যায়, বলতেছে যে একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, এখন কেন যাবা? তখন তার বন্ধু বলে আরে চলো এমনিতে একটু ঘুরে আসি। তো মামা ভাবছে যে পরিচিত বন্ধু, তো রাজি হয়ে যায় এবং দুজন সাইকেলে দিয়ে রওনা দেয়। তারা শ্মশানের সামনে যাওয়ার পরে আমার বন্ধু তাকে বলে যে তুমি শ্মশানের গেট অপেক্ষা কর, ভিতরে যাচ্ছি, একটু কাজ সেরে ফিরে আসবো। তো তিনি ভিতরে চলে যায়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে প্রায় অন্ধকার যখন হয়ে যাচ্ছিল তখনও তার বন্ধুর কোনো খবর নাই, তিনি ফিরে আসছে না। মামা একটু বেশ চিন্তায় পড়ে যায়, যেহেতু এরকম একটা শ্মশানের মতো জায়গায় ওনার বন্ধু গেটের ভিতরে গেলে এতক্ষণ ধরে আসছে না, আধা ঘন্টার পর হবে, এতক্ষণ তো তার থাকার কথা না। একটু পরে মামার কাছে এক লোক আসে এবং এসেই মামাকে ধমক স্বরে বলতে থাকে, এই ছেলে তুমি এখানে কী করছো, যা এখান থেকে চলে যাও। তো মামা কিছু একটা বলতে যাবে, তখন লোকটা আবার ঝাড়ি মেরে বলতেছে না এখানে থাকা যাবে না। তো তখন মামা বন্ধুর চিন্তা বাদ দিয়ে বাড়ির দিকে তিনি যাওয়া শুরু করেন। তো রাস্তায় মামার সাথে ঘটে আরেক ঘটনা। তার সাথে তার সেই বন্ধুর দেখা হয়। মামা ভাবে আমি তো গেটে দাঁড়িয়েছিলাম, ও কীভাবে বাইরে আসলো বা এই মাঝপথে কীভাবে আসলো। তো সে তাকে বলে কিরে তুই আমাকে নিয়ে শ্মশানে গেলা, আমাকে বাইরে দাঁড় করায়, আবার তো কখন বাইরে আসলা? তা আমি তো তোমাকে দেখলাম না যে তুমি কখন বেরোলে, কারণ শ্মশানে তো একটাই গেট। তো আমি সেই কখন তোমার থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তুমি কোথায় ছিলে না ছিল, তখন বিপদ ঘটলো নাকি জানতে যাচ্ছিলাম। তখন তার বন্ধু বলে যে কী বলে এগুলো, সারাদিন তোকে এই প্রথম তোমার আমার সাথে দেখা হইলো, আর আমি তো এরকম যাওয়ার কথাই নাই, বাসার থেকে মাত্র বের হইলাম। আর তুমি যদি বিশ্বাস না হয় আমার বাসায় গিয়ে খবর না, আজকে বাসায় লোকজন ছিল, আমি সারাদিন বাসাতেই ছিলাম, আমি আবার শ্মশানে কখন যাব? তো তখন মামা এটা শুনে একটু ভয় পেয়ে যায় এবং তিনি যাওয়ার পথে ভাবে যে একটু ওনার বন্ধুর বাসায় ওর মাকে একটু জিজ্ঞেস করে আসলে দুষ্টামি করছে কিনা। কিন্তু বন্ধুর মাকে যখন জিজ্ঞাসা করা হয়, বন্ধুর মা তখন একই কথা বলে, ঠিক ওদের বাসায় গেস্ট ছিল এবং বলে যে না আমি তো সারাদিনে আমার ছেলে আমার সাথেই, তুমি কীভাবে আমার ছেলেকে দেখতে পাও? তো এটা শুনে মামা তখন বেশ ভয় পেয়ে যায় এবং তিনি বাড়ি এসে গোসল করতে যায় এবং আমার মা নানি মা আমাকে বলে যে কী হয়েছে, তো এরকম করছিস কেন, তোর গা ঘামাচ্ছে কেন গোসল করার পরেও?
তখন আমার সব কিছু খুলে বলে। তো এখনও যেটা ঘটে যে সেটা তো ছিল সেদিনের ঘটনা, তবে এরকম আজব আজব ঘটনা আমার সাথে প্রতিনিয়ত তারপর থেকে ঘটতে থাকে। কেন ঘটছে বা ঘটে এটা কেউ জানে না। এখনও আমার যখন অনেক রাত করে বাড়ি ফিরতে যায়, অনেক কিছুর সম্মুখীন তিনি হন। এমনও কিছু লোক আছে তার সাথে রাস্তাঘাটে সাক্ষাৎ হয়, দেখা যায় পর খবর নিয়ে যারা দেখা যায় যে তাদের সাথে তারা মানে এমন বিষয়টা মানে বন্ধুর সাথে যেরকম ঘটনা ঘটে এরকমই ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে কথার কথা ওনার কোনো একটা আত্মীয় স্বজন রাস্তায় দেখা হচ্ছে, কিন্তু বাসায় গিয়ে দেখছে তার আত্মীয় তার বাসাতেই বসে আছে, এরকম হচ্ছে অনেক ঘটনা। এটা নাকি প্রায় হয়। তো অনেকে অনেক জায়গায় তিনি কথা হুজুর দেখিয়েছিলেন, তো হুজুর নাকি বলে যে এরকম নাকি মামার কাছে অনেকে অনেক রূপ নিয়ে অনেক জিন বা অনেক খারাপ জিন আছে, তারা নাকি বিভিন্ন রূপ দিয়ে এসে মামাকে ভয় দেখায়। তো মামার সাথে হয়তো কোনো একটা ভালো কিছু আছে দেখে তাকে অ্যাটাক করতে পারে না। তো এটা ছিল প্রথম ঘটনা। আরেকটি ঘটনায় যাচ্ছি যেটি আমাদের কালামিন ভাই পাঠিয়েছেন। এটাই হচ্ছে একটু একটি ছোটো ঘটনা। তো ঘটনাটি নাটোরের কোনো একটা জায়গায় একটা বিখ্যাত পুকুরকে ঘটনা, তো সঙ্গত কারণে ঠিকানাটা তিনি বলছেন না। পুকুরটি নিয়ে লোকে মুখে অনেক কিছু প্রচলিত আছে, তো অনেক আগে থেকে সবাই জানে সেখানে জিন থাকে। তো একদিন নাকি এক লোক তার ছোট ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে যান। তো ছোট ছেলেকে পুকুর ঘাটে সিঁড়িতে রেখে সে পুকুরে নেমে গোসল করতে থাকেন এবং একটু পরে খেয়াল করেন যে তার ছেলে আর সেখানে নাই। তো অনেক খোঁজাখুঁজি করেও নাকি তাকে পাওয়া যায় না। তখন সে পুকুর থেকে উঠে আসে সেই লোক এবং আসার পরে দেখে তার ছেলে সে সিঁড়িতেই আছে, সবার নিচে সিঁড়িতে এক বুড়ি মহিলার কোলে এসে খেলছে। তো তখন তিনি বেশ ভয় পেয়ে যান এবং উনি জানতে চান যে এই পুকুরে কিছু থাকে নাকি, মানে এরকম মানে বুড়ি মহিলাকে জানতে চাচ্ছে যে আপনি এখানে কীভাবে থাকেন না থাকেন, একটু বলবেন কি, কোথা থেকে আমার আসলেন। তখন নাকি একটা ঘটনা ঘটে আজব। বুড়িটার সাথে যখন সেই লোকটা কথা বলতে যাবে, বুড়িটা নাকি পুকুরের মধ্যে একটা ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর তিনি আর উঠে না। সেই লোক নাকি প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, আশেপাশের লোকজনও জড়ো হয়ে যায়, কিন্তু এই যে লোক বুড়িটা ঝাঁপ দেয় পুকুরে, সে আর উঠে না এবং এই রহস্যর কেউ উদ্ঘাটন করতে পারে না আসলে সেখানে কী হয়েছিল। এবং এই পুকুর নিয়ে নাকি অনেক ভয়ানক ঘটনা আছে, যদি ছোট একটা সামান্য ঘটনা একটা ইনসিডেন্ট সেটা শেয়ার করেছেন আলামিন ভাই, যে ওনাদের এলাকার এই পুকুর একটা, এবং সেখানে এরকম নাকি পরবর্তীতে আরও অনেক ভয়ানক ইনসিডেন্ট ঘটেছে এবং তিনি বলেছেন সামনে সুযোগ হলে পাঠাবেন। তো শ্রোতা বন্ধুরা, এখন যাচ্ছি আরেকটি ঘটনায়। এই ঘটনাটা যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মেহেদি হাসান অপু ভাই, এবং তিনি বলেন যে তিনি তার এক বান্ধবীর কাছ থেকে ঘটনাটা শেয়ার করেছেন। এটি হলো একটি লাশকে কেন্দ্র করে, আত্মহত্যা করা একটি লাশকে কেন্দ্র করে ঘটনা। তো যাচ্ছি তার এই ঘটনাটিতে সরাসরি। ঘটনাটি ছিল 1995 সালের। এটি ঘটেছিল আমার বন্ধুর কাকার সাথে। আমার বন্ধুর কাকা ঢাকায় কাজ করতেন। তার এক বোনের জামাই যিনি সরকারি চাকরি করতেন, যিনি এই চাকরির পাশাপাশি একজন তিনি মানে সরকারি চাকরির পাশাপাশি সেখানে বাসায় ভাড়া করে থাকতেন। তো ওনার বোনের জামাই সরকারি চাকরি করা সত্ত্বেও অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো তিনি যেখানে থাকতেন সেখানে তার সাথে কিছু লোকও থাকতো সেই বাসায়। তিনি তাদের কাছ থেকেও অনেক টাকা ধার নেন। যেখানে সে থাকতো সেখানে খাবার রান্নার জন্য যে রান্না করতো তাকে টাকা দিতে হতো, মানে যিনি রান্না করতো তাকে টাকা দিতে হতো, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে অনেক সময় তিনি না খেয়ে এরকম থাকতে হতো। তো যেটা ঘটে যে ওনার বাড়িতে যেন বউ থাকতো, সেই বউ ওনার কাছে প্রায় সময় টাকা চেত, কিন্তু তিনি টাকা ঠিকভাবে দিতে পারতেন না দেখে প্রায় সময় দেখা যেত তারা ওনার ফ্যামিলিতে এরকম অশান্তি এবং ঝগড়া লেগে থাকতো। তো একবার ঢাকায় ফিরে বাড়িতে মানে যেদিন টাকা পাঠাবেন তখন তিনি দেখেন যে তার কাছে যে বিশেষ টাকা ছিল সেটা আসলে পাঠানোর মতো না। এটা নিয়ে তিনি বেশ আপসেট হয়ে যান এবং সহ্য করতে না পেরে বিষ খায়, এবং তার সহকর্মীরা তাকে তখন এইসব অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায়। সাথে আমার বন্ধুর কাকাও ছিল। তো হাসপাতাল থেকে জানানো হয় তিনি মারা গেছেন। আত্মহত্যা করার জন্য পুলিশ কেস হয়। বন্ধুর কাকা সব কিছু সামলে নিয়ে লাশ তার গ্রামের বাড়ির দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো ততক্ষণে বিকেল হয়ে যায়। তো সেই বন্ধুর কাকা তার পরিচিত এক ভ্যান গাড়ি ডাকে, কিন্তু ভ্যানওয়ালা লাশের পুরো ঘটনা শুনে রাজি হয় না যাওয়ার জন্য, যেহেতু সুইসাইড কেস এই জন্য তিনি রাজি হয় না। কিন্তু ভ্যানওয়ালার বন্ধুর কাকার পরিচিত থাকায় তার ভ্যানটাতে তিনি দিতে রাজি হয়। তো কয়েকজন মিলে লাশ নিয়ে রওনা হয় মানিকগঞ্জের উদ্দেশ্যে। তখন আসলে এত অ্যাম্বুলেন্সের এত 95 সাল অ্যাম্বুলেন্স এরকম পপুলার হলেও মানে ওনারা তো খরচ বহন করতে চাচ্ছিল না, যেহেতু লোকটার টাকা পয়সা নেই। তো যেটা হোক ওনারা অনেক কষ্ট করে ঠিক করে যে ঘন্টাখানিক দেয় লাগবো, রাস্তাঘাট ফাঁকা আছে, মানিকগঞ্জ এরকম ভ্যান নিয়ে চলে যাবে। মানিকগঞ্জের শুরুতেই ছিল না সে বাড়ি। তো একজন একজন করে
পা বদল করে ভ্যান চালাচ্ছিল। ওরা এখানে প্রায় 2 কি 3 জনের মতো ছিল। তো তখন ছিল বর্ষাকাল, যেতে যেতে রাত হয়ে যায় রাস্তায়। তো অনেক দূর যাওয়ার পর তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে লাশটাকে গাড়ি থেকে নামায়। তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা যখন লাশটাকে গাড়িতে তুলতে যাবে, তখন দেখতে পায় এত ভার হয়ে গেছে কোনোভাবেই এক চুল পরিমাণও সরানো যাচ্ছিল না সেই লাশটাকে। তারা তখন 3-4 জনের জায়গায় 5-6 জন আরও 2-1 জন ম্যানেজ করে রাস্তাঘাটে, কিন্তু কোনোভাবে এটা সরানো যাচ্ছে না। তারা সবাই মিলে চেষ্টা করলো, কিন্তু যখন এরকম পারছে না, কিছুক্ষণ পর তারা খেয়াল করলো যে লাশটা আপনা আপনি মনে হচ্ছে তাদের সামনে থেকে এক হাত সামনে এগিয়ে গেল। তারা সবাই ভয়ে মানে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, রাতে যে দিক বিদিক ছোটা শুরু করলো, একটু দূরে গিয়ে দাঁড়ালো। তো কিছুক্ষণ পর যেটা ঘটে যে ওখানে তো প্রায় 5-6 জন ছিল, ওরা তখন ভয় একটা বাজার এলাকায় আসে। ওরা সিদ্ধান্ত নেয় যে আরও কয়েকজন লোকজন নিয়ে তারপর তারা সেই লাশটাকে ভ্যানের মধ্যে তুলবে, কারণ তারা এতজন হয়ে গেছে, পারছেন না। একটা প্যারানর্মাল কিছু একটা তারা দেখলো যে লাশটা মানে সরে গেলে এক হাতের মতো। আশ্চর্যের বিষয় হচ্ছে যে যারা যখন আর 8-10 জন 15 জন এরকম নিয়ে আসে বাজার এলাকা থেকে, এই বাজার এলাকা 5 মিনিটের দূরত্ব ছিল, আর ওই জায়গাটা খুব নীরব ছিল যেখানে লাশের গাড়িটা ছিল। তো ওরা এসে হুবহু সব দেখতেছে যে লাশটা ঠিক ভ্যানের উপর আগে যেভাবে ছিল সেভাবে অবস্থায় আছে, এবং এটা এখন বাঁধা অবস্থায় আছে যাতে লাশটা না ছুটে। তারপর এটা দেখে তো আশেপাশের লোকজন একটু বেশ ঘাবড়ে যায়, একে একে অপরের সাথে কথা বলতে থাকে। যারা এখানে নতুন আসছে তারা বলছেন আপনারা হয়তো ভুল দেখছেন, অনেকে ভয় এরকম দেখতে পারে। এখানে কথোপকথন হতে হতে তখন অনেকে বলছে যে দেখেন, যেটা কিছু করার নেই, যেহেতু দাফন দিতে হবে, আর আপনারা যেটা বলছেন আত্মহত্যা করা লাশ, সেরকম অনেক সময় অনেক খারাপ কিছু ঘটতে পারে। তো আশেপাশের এরিয়াটা যে নিরিবিলি, আপনি এক কাজ গাড়ি চালানো শুরু করেন। তারপর ওনারা গাড়ি চালানো শুরু করে। একটু পর ওনারা দেখছে যে লাশটা যখন যাচ্ছিল, বাড়ির যখন কাছাকাছি অবস্থা আছে, তখন নাকি ওরা প্রায় ভ্যানের মধ্যে 4 জন ছিল। তো সেই গাড়িটাকে কোনোভাবেই টানা যাচ্ছিল, মানে দেখা যাচ্ছে কি যে মানে মাটির কাঁচা রাস্তা বা কিছু একটা ছিল বর্ষাকালের জন্য, রাস্তাটার মধ্যে ভ্যানের চাকা পড়ে গেছিলো। তো সেটা নিয়ে টানতে পারতেছিল না গাড়িটা, এমন একটা অবস্থা, কোনো খুবই কষ্ট ছিল, আটকায় গেছিলো। ওরা 4 জন সবাই নামে, কিন্তু যখন দেখছে যে মানে ভ্যানে টানতে পারতেছে না, তখন হঠাৎ করে এক লোক সেই রাস্তায় যাচ্ছিল এবং জিজ্ঞেস করে যে ভাই কী সমস্যা হয়েছে। তখন সেই লোকজন বলে যে এরকম লাশ এখানে নিতে পারতেছি না। তো বলছে আসেন আমরা একসাথে টান দিই। তো যখন এই লোকশহরাটা ভ্যানটাকে একসাথে ঠেলা শুরু করে, তখন ঠিক কিন্তু আবার ভ্যান চলা শুরু করে। তখন সেই লোকটা ভ্যানটাকে ক্রস করে দিয়ে বলে সামনে আর কোনো সমস্যা হবে না, আর লাশ তাড়াতাড়ি দাফন দিয়ে দিয়ে। তো এটা আবার ভ্যান ড্রাইভার যিনি, তিনি এই লোকটাকে ভালোভাবে স্পষ্ট দেখছিলেন, অন্ধকারের মধ্যে যে আবছা আলো আছে সেটাতে তিনি ভালো করে দেখছে। তো এখন যে বিষয়টা ঘটে সেটা সবচেয়ে ভয়ানক বিষয় ঘটে, যে লাশটা যখন ওই সেই বাড়িতে নামানো হয়, সব তো কান্নাকাটি করছিল, তখন একমাত্র সেই ভ্যান ড্রাইভারই ছিল লাশের মুখটা খুলবে। তিনি যখন লাশের মুখটা খুলে, তখন দেখে তো তিনি পুরো তাজ্জব। তিনি দেখে যে কিছুক্ষণ আগে যেই লোকটা এই ভ্যান গাড়িটা ঠেলতে আসছিল, সেই লোকটাই লাশই এটা। এবং তিনি এই বিষয়টা তখন ভ্যান গাড়ির যে 3-4 জনরা ছিল, ওরা সবাইকে বলে, এবং তারা বলে যে এই আজকে রাতে তারা আর এখান থেকে নড়বে না ভ্যান নিয়ে, ওরা সকাল হলে যাবে। তো সকাল হলে তারপর তারা সেখান থেকে রওনা দেয়, এবং সেই ভ্যান ড্রাইভার সেই বন্ধুর কাকাকে বলে দেখেন, আমি তো সবসময় বুঝি এগুলা, এরকম লাশের গাড়িতে অনেক সময় আত্মহত্যা যারা করে ইস্যু হয় দেখি, আমি আসলে চাই নাই যে প্রথমে না জানা যাক, যেটা বিপদ কেসে, তো এটা আর কাউকে এরকম শেয়ার করার দরকার নেই। এই তো এটা ছিল তখনকার ঘটনা, যদি এটা অনেক পরে তারপরে এই ঘটনাটা শেয়ার করা হয়, যেটা আজকে আমরা যে ভাই পাঠিয়েছেন অপু ভাই, তিনি এটা এখন তো শেয়ার করলেন। তো যাক শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডের শেষ ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সোহানুর রহমান সিয়াম ভাই, তিনি রাজশাহী জেলার রাজপাড়া থানায় থাকেন। তো ওনার মতো করে ঘটনা আমি যাচ্ছি। ঘটনাটি ঘটে 2019 সালের জুলাই মাসে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ঘটনাটা আমার নানুবাড়ির ঘটনা। আমি প্রায় সময় গেলে তখন ছুটিতে নানুবাড়িতে যেতাম, মানে ছুটির সময় দেখা যেত যে আমি নানুবাড়ি যেতাম, এবং আমার এক মামা ছিল আমার খুব ক্লোজ, এবং বলা যায় আমার বয়সও খুব একটা বেশি বড় না, তিনি আমার 3-4 বছরের বড় হবেন। তো আমি গেলে সবসময় তার সাথে ঘোরাফেরা করতাম। এই ঘটনাটা আসলে ভৌতিকের থেকে হচ্ছে বেশ রহস্যময় একটি ঘটনা, এবং এটার কোনো উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তো দেখা যেত যে মামার কাছ সাথে গেলে আমরা বর্ষাকালে এরকম মাছ ধরতে যেতাম বিলে, এবং মাছ আমরা দা দিয়ে কুবিয়ে কুবিয়ে ধরতাম। তো সেদিন রাত্রে আমরা সিদ্ধান্ত নিই যে মাছ ধরবো। তো আমার মা সেদিন কোনো কারণে আমাকে বলছিল যে আজকে না যাওয়ার জন্য, কারণ আজকে বেশ মেঘ করেছে,
এবং নানিও বলছিল আমাদেরকে না যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা কোনো কথা না বাড়িয়ে একটু জিদ করি, দুজনে বের হই। তো আমরা যখন বিলে নামি তবে ওখানে পানিটা, যে অংশে ছিলাম সেখানে পানিটা কিছুটা কম ছিল। আমি একে একে করে অনেকক্ষণ ধরে দেখছি, আধা ঘন্টা ধরে মাছ ধরতে পারছি না। তো মামা আমাকে শুধু একটু বলে যে তুই আর বেশি দূরে যাস না, যেহেতু মাছ পাচ্ছি না, চল আজকে আমরা চলে যাই। তো মামা হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছিল, এই জন্য মামা বিলে থেকে তিনি উঠা শুরু করেন। তখন আমি মামার সাথে জিদ করে বলি যে না মামা, তুমি পিছিয়ে থাকো, আমি একটু সামনেতে আগাই। তো আমি এটা বলি, তখন টর্চটা নিয়ে আগাতে থাকি। তো আর আমার কাছে একটা বাটন ফোন ছিল, বাটন ফোনটা আমি এমনভাবে বেঁধেছিলাম যাতে পানিতে না ভিজে। তো আমি পাড়ে ঘেঁষে আগাতে আগাতে যখন দেখছি যে কোথাও কোনো মাছ নেই, তো হঠাৎ করে এটা দেখার পরে আমার চোখে, টর্চ আলোতে চোখে আমি আমার চোখের সামনে সাপ পড়ে এবং এটা দেখার পর বেশ ভয় পেয়ে যায়। তো পিছিয়ে থেকে মামাকে ডাকতে যাব, দেখি যে মামা নেই এবং আমি এখন যেখানে আছি এখানে চারপাশে কোনো লোকই নেই এবং পুরা শুনশান নিরাপত্তা। অনেকক্ষণ মামাকে ডাকি কিন্তু কোনো খোঁজ পাই না। আমি সর্বোচ্চ হবে 5 মিনিটের মতো হেঁটেছি, কিন্তু আসলে মামাকে দেখতে পাই না। কিন্তু সামনে আমি সাপটাকে তখন দেখতে পাচ্ছিলাম এবং আমি একটা ভয়ের মধ্যে পড়ে যাই। তখন সেই টর্চটা নিভিয়ে আমি মামাকে তখন ফোন দিই এবং ফোন দেওয়ার পর তখন আমাকে বলি যে আমি এই অবস্থা আছি, তোমার থেকে 5 মিনিট আগে আসলাম মাছ ধরার উদ্দেশ্যে, এখন তুমি গেলা কই? তো মামা বলতেছে, তুমি 5 মিনিটের দূরত্বে আগায় গেছো কোথায়? আমি তো তোমাকে বললাম যে উঠে আসো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তো মামা তার টর্চ মারতেছে কিন্তু আমিও তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু তারপর যেটা ঘটে, মামা আমাকে বলে তুমি আগে ভিটার মধ্যে উঠো, মাটির মধ্যে উঠো। তারপর আমি যখন মাটির মধ্যে মানে রাস্তার মধ্যে উঠে তখন মামা আমাকে ফোনে বলে তুমি সোজা হাঁটতে থাকো। এবং তারপর আমি একটু জোরেই হাঁটা শুরু করি এবং আমি পিছিয়ে দেখি যে আশেপাশে সাপটাকে দেখে যতটুকু ভয় পেয়েছিলাম, তখন মামাকে বিষয়টা বলি। মামা বলে তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু দৌড়াদৌড়ি করে সামনের দিকে হাঁটতে থাকো। যখন আমি হাঁটতে থাকি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মোবাইলে তখন দেখেছিলাম যে আমার ফুল চার্জও আছে এবং তখন প্রায় রাত্রে 10টার মতো হবে বাজে। আমি হাঁটতে হাঁটতে যখন অনেক দূর আগাই, যখন দেখছি যে আমার রাস্তায় শেষ হচ্ছে না, তখন মোবাইল আবার জ্বালাতে মানে কল দিয়ে যাবো আমাকে, তখন মামাকে পাবো কি, আমার মোবাইলটাই তখন আমি বন্ধ পাই। তা আমি টর্চ জ্বালাতে যাব সেই সাহসটা আমার হচ্ছিল না এবং আমি দেখছি যে বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। আমার এখনও মনে আছে প্রায় 1-1.5 ঘন্টার মতো হাঁটার পর আমি যখন খুব চিৎকার করছিলাম, তখন দূরের থেকে দেখি টর্চের আলো দেখা যায়। তখন আমার মামার কাছে এসে আমাকে উদ্ধার করে এবং আমার এটা বেশ অজানা ছিল এই কারণে যে আমি সর্বোচ্চ 5 মিনিট হেঁটেছিলাম বা সামনে গিয়েছিলাম যে আসলে মাছ পাওয়া যায় কিনা, কিন্তু এখন যে হাঁটলাম প্রায় 1.5 ঘন্টার মতো, কেন এতটুকু সময় লাগলো এটা আমি কিছুই জানি না। এবং আমি পরবর্তীতে বাসায় আসার পর বেশ অসুস্থ হয়ে পড়ি এবং আমার নানি এবং আমার মা আমাকে বলে যে এরকম সময় আসলে কিছু দিন বেঁধে বা কিছু সময় আছে সেই সময় মাছ ধরতে নেই রাত্রেবেলা, এবং সেই জন্য তিনি যে আমাকে মানা করেছিলেন আসার জন্য। তো পরে আমাকে এরকম হুজুরের দেখানো হয়, মোটামুটি পরে আমার থেকে ভয়টা কাটে। কিন্তু এরকম একটা ভয় আতঙ্ক আমার সময় থাকতো, এর পর থেকে আমি রাতে কখনো বিলে মাছ ধরতে যাইনি এবং গেলে সবসময় দিনের বেলায় আমার সাথে মাছ ধরতে যেতাম। আসলে সেটাতে আমার সাথে কী ঘটেছিল এটা আমার আজও অজানা। তো শ্রোতা বন্ধুরা, আমি সামির নাসির আজকে কিছু ঘটনা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার ছোটো ঘটনা পাঠাবেন, ছোটো বড়ো যত ঘটনা আছে পাঠাবেন ভৌতিকতা@gmail.com এই ঠিকানায়, কারণ আপনাদের ঘটনার উপর বেস করে কিন্তু আমাদের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম।